আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই তো শুনতে পাচ্ছেন না? জি, বাংলা শোনা যাচ্ছে। আচ্ছা। শুনতে পাচ্ছি। সবাই শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে যথাসময়ে জয়েন করার জন্য। তো আমাদের এই কোর্সটি মূলত ওয়েব ইনস্টিটিউট এবং কম্পেক্ট আইটি উভয় দ্বারা পরিচালিত হবে। আর এখানে আমাদের টিচার্স গণ যুক্ত আছেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে ডিসকাস করবেন। আর এখানে আমাদের রায়হান সাহেব আছেন, যিনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে এমসিকিউ কিভাবে এক্সামটা দিবেন আপনারা, সেটা এখানে বিস্তারিত আলোচনা করবে। আর এখানে আমাদের রায়হান সাহেবকে আহ, মানে বিস্তারিত আলোচনা করার জন্য আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, শোনা জি, যাচ্ছে। যে আমি মোহাম্মদ আল রায়হান, কম্প্যাক্ট আইটি এবং ওয়েব ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের 49তম স্পেশাল বিসিএস আইসিটি এক্সক্লুসিভ সেমিনারে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই সেশনটা একেবারেই আলাদা, কারণ এটা শুধুমাত্র কি পড়বেন সেটা বলার সেমিনার না, বরং আমরা চেষ্টা করব আমাদের একটা দিক নির্দেশনা যেন আপনারা পান, যেটা আপনি এখন থেকেই ফলো করলে পরীক্ষার দিন পর্যন্ত কনফিডেন্ট থাকতেন পারবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আমরা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি আমাদের একটা প্রশ্ন সবসময় মাথায় ঘোরে, আমি আসলে ঠিক পথে এগোচ্ছি তো? এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্যই আজকের এই সেশন। আজকের সেমিনারে আমরা মূলত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করব, যেমন কিভাবে 49তম বিসিএস স্পেশালের প্রস্তুতি শুরু করবেন, কোন টপিক গুলোতে বেশি ফোকাস করবেন এবং কোন টপিক গুলো একটু কম ফোকাস করলে চলবে, বিগত প্রশ্নের ধরন ও বিশ্লেষণ, কম সময়ে প্রোডাক্টিভ স্টাডি স্ট্র্যাটেজি এবং অভিজ্ঞ মেন্টর থেকে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা। ওকে, আমি চাই আপনারা যারা গ্রুপে একদম নতুন, কম্প্যাক্ট আইটি এবং ওয়েব ইনস্টিটিউটের কোনো সেমিনারে আগে কখনো জয়েন করেন নাই, তারা একটু হাই দেন যেন আমরা বুঝি কারা কারা নতুন আছেন। আর যারা আগেও ওয়েব ইনস্টিটিউট বা কম্প্যাক্ট আইটি এর কোনো সেমিনার বা কোর্সে অংশ নিয়ে থাকেন, উম, তাহলে সেটাও জানাতে পারেন, পুরাতন মুখ দেখতে সবারই ভালো লাগে। যাই হোক, এবার আমি আপনাদেরকে আমাদের আজকের মেন্টর প্যানেলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যারা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের গাইড করবেন। আশিক মাহমুদ খান, সহকারী প্রোগ্রামার, সিনিয়র অফিসার এবং কম্প্যাক্ট আইটি জব সলিউশন বইয়ের লেখক। সোহানা পারভিন, প্রোগ্রামার, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়। রাশিকুল ইসলাম রাশিক, সহকারী প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ডেস্কো। এবং এমডি সোহাগ হোসেন, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। ওকে, তাহলে আমি এখন আমাদের সম্মানিত স্যারদের অনুরোধ করব সেশনটা শুরু করে দেওয়ার জন্য। আমি আবার মাঝখানে ফিরে আসবো আমাদের ইনস্টিটিউট ও এক্সাম প্যানেল সম্পর্কে কিছু দরকারি কথা শেয়ার করতে। তো স্যার, তাহলে সেশনটা শুরু করে দিতে পারেন। আচ্ছা রায়হান, ধন্যবাদ তোমাকে। এখানে আরেকটা কারেকশন আছে, আমাদের সাথে আরেকজন যুক্ত আছে, আমাদের আহ মোহাম্মদ তানভীর মাহমুদ। উনি সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছে। উনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি কমপ্লিট করেছে। তো উনি ইলেকট্রিক্যালের যে পার্টটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবেন। তো ঠিক আছে রায়হান, ধন্যবাদ। তোমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান কথা বলেছো। তো আজকে এখানে সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, আমাকে সার্কুলার হওয়ার পর থেকে অনেকেই মেসেজ দিচ্ছেন। তো প্রতিদিন প্রায় 1 থেকে 150 মেসেজ ইনবক্সে জমে যায়। যে সবাইকে সেই মেসেজ গুলার আনসার দেওয়ার জন্য একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। তা আমি পার্সোনালি যদি প্রত্যেককেই মেসেজ দিয়ে দিয়ে সেই আনসার দিতে যাই, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। তো আমি আপনাদের সাথে সেই সব বিষয়ে মেসেজের আনসার গুলা দিব। এছাড়া আহ আপনাদের যে নতুন, এটা নতুন না, এই সিলেবাসটা আগেও ছিল, 45তম থেকে এই সিলেবাসেই চলছে। 49তম বিসিএস যে স্পেশাল বিসিএস এর সার্কুলারটা হয়েছে সেটার সিলেবাস সম্পর্কে, তারপর কিভাবে পড়লে আপনারা ভালো করতে পারেন এই অল্প সময়ে 2 মাসের মধ্যে, তো কোথায় থেকে কিভাবে কি করতে হবে এই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো এখানে আমাদের শত ব্যস্ততার মাঝেও কয়েকজন যুক্ত হয়েছেন।
যারা আপনাদেরকে পরবর্তীতে মানে গাইড করবে, তাদের ভিতরে একটু তাদের কথাগুলো আগে শুনবো, তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমাদের সাথে এমডি সোহাগ হোসেন ভাই যুক্ত আছেন, উনি একটু ব্যস্ততার ভিতরে আছেন, তো অফিসিয়াল কাজে, তো উনি আগে একটু কথা বলবে, এরপরে আমাদের পর্যায়ক্রমে বাকিদেরকে আমি কথা বলতে বলবো, তারপরে আমি আমার আলোচনা শুরু করবো। আশা করি আপনারা এখান থেকে একটা মূল্যবান গাইডলাইন পাবেন। তো আজকে একটা সেমিনার না, আমি আরো কয়েকটা নিব, যদি আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা পাই আর আপনাদের আগ্রহের উপর বেস করে আমি 2-3টা সেমিনারে মানে পরপর নিব আর কি। যেহেতু 46তম বিসিএস এর পরীক্ষা 3 তারিখ জেনারেল পার্ট শেষ হবে, এরপর থেকে 46তম যারা আছে অনেকে আমাকে মেসেজ করছে যে ভাইয়া সেমিনারটা আজকে না নিয়ে 3 বা 4 তারিখে নিতে পারলে ভালো হতো। তো আমি তাদেরকে বলেছি না, আমরা আরো সেশন করব, সমস্যা নেই। তো তাদেরকে, তাদের উদ্দেশ্যে যেটা বলা, তারা পরবর্তীতে এই সেশন গুলো আরো করতে পারবেন। তো ঠিক আছে, আমি প্রথমেই সোহাগ ভাইকে বলছি একটু আপনার সম্পর্কে আমাদের কথা বলার জন্য। সোহাগ ভাই আছেন? ধন্যবাদ নাসিক ভাই। হ্যাঁ, আমি ইয়ে হচ্ছে, আমাকে তো শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। তো বেসিক্যালি আমরা হচ্ছে আহ, যে কি বলবো হচ্ছে আমাদের আইটি সেক্টরের বিভিন্ন জবের গাইডলাইন দিয়ে থাকি বিভিন্ন ইয়েতে। সো আমাদের ইতিপূর্বে আমাদের অনেকগুলো ব্যাচ আমরা সম্পন্ন করেছি। বিসিএস যেটা ছিল 45 and 46, সো আমরা দুইটা সফলভাবে দুইটা ব্যাচ সম্পন্ন করেছি। এটা আমাদের তৃতীয় তৃতীয় নাম্বার বিসিএস এর ব্যাচ। আর হচ্ছে জেনারেলি অন্যান্য ব্যাচ গুলোতে আমরা বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। এখন যে বিষয়টা হচ্ছে আসলে পড়াশোনার মানে অনেক ধারা রয়েছে, ঠিক আছে। তো চাইলে নিজেও থেকেও কিন্তু ভালো করে স্টাডি করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা এত ব্যস্ত, অনেকে দেখা যাচ্ছে জব করে, কিংবা হচ্ছে অনেকে বুঝতে পারে না, যারা ফ্রেশার তারা বুঝতে পারে না যে কিভাবে পড়ালেখাটা শুরু করবে, তো কোথা থেকে শুরু করবে, কোন বিষয়টা পড়বে। আর আমরা যখন বিএসসি তে পড়ি তখন আসলে একটা হিউজ সিলেবাস কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে করে আসতে হয়। সো আমরা যেহেতু এখানে যে কয়জন আছি, আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা বিভিন্ন কি বলেছে কয়েকটা করে জব পেয়েছি অনেকে, ঠিক আছে। তো আমাদের মধ্যে একজন আশিকুল ইসলাম ভাই, সে তো 8টা 9টা জব পেয়েছে। তো এরকম আমার 4 জায়গায় আমি সরকারি জব পেয়েছি। তো এরকম হচ্ছে অবস্থা। আর আমি খুব বেশি আসলে অ্যাপ্লাই করার সুযোগ পাইনি। আমি যে কোটাতে অ্যাপ্লাই করেছিলাম সরকারি জবের মধ্যে, তার মধ্যে হচ্ছে যে একটা 6 গ্রেডের ছিল, সেটাতে অ্যাপ্লাই করে আমার সরাসরি জব হয়েছে। সো এরকম বিষয়টা অনেকে ল্যাকিংস এর কারণে বিভিন্ন কি বলছে যে জব থেকে ছিটকে যায়। আর বিসিএস তো এটা আসলে মানে কি বলবো, খুবই একটা হার্ড এন্ড সোল ট্রায়ের বিষয়, আর এখানে কম্পিটিশনটা অনেক বেশি। আর এইখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিয়াস বিসিএস এর একটা ব্যাচে ছিল এরকম, অনেকে প্রথমে ভর্তি হয়নি, কিন্তু শেষের দিকে যখন কুলাতে না পেরে অনেকে আমাদের রিকোয়েস্ট করছে যে আমাকে যেভাবে হোক আমাকে এখানে অ্যাডমিট করান, আপনাদের গাইডলাইনটা আমার একটু ফলো করে যে কোড ক্লাস দেখে যেভাবে করতে পারি। সো আমাদের আপনাদের এখানে আসছেন যে দেখে যে অ্যাডমিট হতে হবে এরকম না, আপনি যদি নিজে স্টাডি করে নিজে গুছিয়ে পড়তে পারেন, সো দ্যাটস এনাফ ফর ইউ। কিন্তু যদি অনেকের মনে হয় করে যে যে আরো অন্যান্য সাবজেক্ট আছে, এই সাবজেক্টের সাথে এটা আসলে ম্যাচ করে পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো এই জন্য আসলে গাইডলাইনটা আমরা চেষ্টা করি যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং হচ্ছে প্রিভিয়াস আমরা যেহেতু দুইটা বিসিএস এ ব্যাচ পরিচালনা করেছি, তো আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তো আমরা চেষ্টা করি আমাদের মানে নলেজ থেকে যতটুকু এবং বিভিন্ন জবের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমরা নলেজ গেদার করেছি সেগুলো আসলে সবার মাঝে শেয়ার করা। এবং পাশাপাশি আমরা একটা মানে সিলেবাসের আলোকে সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথে থাকলে আশা করি বেটার কিছু হবে ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস বলবো যে মানে গুছিয়ে পড়ার কোনো বিকল্প নেই, এবং পরিশ্রম করতে হবে, যেখানে যাই করুন না কেন পরিশ্রমের কোনো বিকল্প নেই। স্টাডি করবেন, হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে। তো আপনাকে প্রথম থেকে টার্গেট নিয়ে আগাতে হবে যে আসলে আমি আসলে কোন জবের জন্য আমি ফিট, আমার টার্গেটটা কোথায়। আমি কি আসলে বিসিএস ক্যাডার হতে চাই, নাকি আমার হচ্ছে মানে ব্যাংকে আইটি ভালো লাগে, নাকি অন্যান্য আইটি সেক্টর জব আছে, নাকি পাওয়ার সেক্টর। আপনার আসলে ইমপ্রেশনটা কোথায়, আপনি একটু খোঁজ খবর নেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে। সো ব্যাংকের ক্ষেত্রে সুবিধা অসুবিধা যা কিছু আছে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেটা অ্যান্সার করার চেষ্টা করব। আর পাওয়ার সেক্টরে আমাদের একজন আছেন, ওনার সাথে কত ইয়ে করতে পারেন। সো বিভিন্ন সেক্টর লেভেলের লোকজন আছে। আপনারা আসলে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে ট্র্যাক ঠিক করতে হবে আসলে আপনি কোন দিকে যেতে চান, ঠিক আছে। সো আসলে গভর্নমেন্ট জব যদি আপনার প্যাশন মানে 100% নিতে হবে,
পৌঁছাতে গেলে কি করতে হবে এটা কিন্তু ফিক্সড করতে হবে। তো ফিক্সড করে সেভাবে যদি আগান, আসলে ইম্পসিবল কিছু নয়। আর আরেকটা পরিশ্রমের বিকল্প নাই। আপনি পরিশ্রম করবেন, দেখবেন আল্লাহ তাআলা এর একটা ফলাফল আপনাকে দিয়ে দিবে। সো যাই হোক, আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি। এর পরের সেশন গুলোতে হয়তো বা আরো একটু বিস্তারিত ভাবে আমি কথা বলার চেষ্টা করব। সো থাকলে ভালো লাগবে আমাদের সাথে। আর আমার পরিচয় বলেছেন, আমি হচ্ছে বর্তমানে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সো এই আর কি, আমি আর কথা আজকে আর ইয়ে না করি। আজকে মনে হয় আমি এখানে শেষ করি। আশিক ভাই, আপনারা নেক্সট থেকে একটু কন্টিনিউ করেন। তো ধন্যবাদ সবাই। ঠিক আছে, ধন্যবাদ সোহাগ ভাই, আপনি আপনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি এই মুহূর্তে রাশিক ভাইকে অনুরোধ করব একটু 2 মিনিট কিছু বলার জন্য। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, আমি মূল আলোচনায় চলে যাব, আর 10 মিনিট সময় নিব হয়তো আপনাদের কাছ থেকে, তারপরে আমি মূল আলোচনায় চলে যাব। জি, রাশিকুল ইসলাম, রাশিক ভাই। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আহ আমার নাম রাশিদুল ইসলাম রাশিক। প্রথমে একটু বলে নিচ্ছি, আমার কথা আবার একটু মানে আপনারা শুনতে প্রবলেম হতে পারে। আমার একটা নাকে সার্জারি হয়েছে গত পরশুদিন। হ্যাঁ, এই জন্য নাকে অবস্ট্রাকশন আছে, কি ব্যান্ডেজ আছে ভিতরে আর কি। হ্যাঁ, তো আমি কথা বলার ট্রাই করতেছি। আশা করি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর কি। হ্যাঁ, কোনটা? তো আমি বর্তমানে ডেস্কোতে আছি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। এটা একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ইলেকট্রিসিটি আমরা সাপ্লাই করি আর কি, পাওয়ার ডিস্ট্রিবিউশন। আর এখানে আমার চাকরির অভিজ্ঞতা প্রায় 3 বছর, হয় নাই 2.5 বছরের বেশি আর কি। এর আগে ছিলাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, সেটা ছিল পাওয়ার জেনারেশন। আপনারা জানেন যে পাওয়ার সেক্টরের চাকরিগুলা বা পাওয়ার কোম্পানিগুলো আসলে 3 ধরনের। হ্যাঁ, পাওয়ার জেনারেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন আর পাওয়ার ট্রান্সমিশন। ঠিক আছে? তো পাওয়ার প্রথমে জেনারেশন কোম্পানিগুলোতে জেনারেট হয়, তারপরে সেটা ট্রান্সমিট করে, যেটা পিজিসিবি একাই। তারপরে সেগুলা মানে বাসা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দেয় হলো যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো। তো আবার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি করতেছি, জেনারেশন কোম্পানিতে চাকরি করার সুযোগ হয়েছে। আর হলো যে আপনার ট্রান্সমিশনেও আমি প্যানেল প্রার্থী ছিলাম আর কি, পরে আর ওখানে হয় নাই। তো এই আর এর আগে আমি আপনার যেটা হইছে আপনার এর আগে ছিলাম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। হ্যাঁ, বাংলাদেশ ব্রিজ অথরিটি। সেখানে আমি চাকরি করছি প্রায় 1.5 বছরের মতো। ওটা আমার প্রথম সরকারি চাকরি। আর আমার ক্যারিয়ার শুরু হয়েছে হলো যে আপনার ড্যাফোডিলে লেকচারার ছিলাম 2 বছর। ড্যাফোডিল সহ অন্যান্য ভার্সিটিতে, কয়েকটা ভার্সিটিতে ফুল টাইম পার্ট টাইম ক্লাস নিয়েছি। তো সেখান থেকেই টিচিং ভালো লাগা, টিচিং ভালো লাগা থেকে পরবর্তীতে যখন সরকারি চাকরিতে সুইচ করলাম, তো তখন টিচিংটাকে ধরে রাখার জন্য মানে প্যাশন থেকেই আসি আসলে। সোহাগ ভাই কথা বললো একটু আগে, সোহাগ ভাইয়ের সাথে একসাথে আমি একই সার্কুলারে জয়েন করি ড্যাফোডিলে। আমরা একসাথেই ছিলাম লেকচারার। পরবর্তীতে আমরা আবার এখনো একসাথেই আছি আর কি। তো আমরা এখনো পড়ানোর মধ্যে আছি, কারণ আমাদের পড়াতে ভালো লাগে। তো যেহেতু আমরা যেমন আমার বর্তমানে কিন্তু চাকরি কিন্তু আলহামদুলিল্লাহ 7টা হয়েছে। এটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য যে, এবং এটা শুধু আমার ক্ষেত্রে তা না, আমার এক স্টুডেন্ট, সে এখন ফেসবুকে কালকে পোস্ট দিল যে তার এটা 3 নাম্বার চাকরি। ঠিক আছে? তো আশা করি তার চাকরি আরো হবে, সে ভবিষ্যতে হয়তো 4টা চাকরি হবে, 5টা চাকরি হবে। তো আহ এটা দেখা গেছে যে আপনার এটা বলার উদ্দেশ্য হলো কি, যে ধরেন প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে সময় লাগে, নিজেকে গুছাইতে সময় লাগে, পরবর্তীতে দেখা যায় যে আপনি চাকরি এক জায়গায় না, অনেক জায়গাতেই হবে আপনার। ঠিক আছে? তবে লেগে থাকতে হবে, সব থেকে বড় ব্যাপার লেগে থাকা। ঠিক আছে? কারণ এটা আপনারা পাশ করে বেরোইছেন, তো সব থেকে চ্যালেঞ্জিং সময় হলো এখন। এটার পরে একটা চ্যালেঞ্জিং সময় ছিল, একটা সময় এখন একবার মনে হবে যে এই ওই ফ্রেন্ডটা বিদেশ চলে গেল, আমি বাইরে চলে যাই। জিএডি পড়তে বসবেন একবার, আইএলটিএস পড়তে বসবেন একবার, একবার সরকারি চাকরি পড়তে বসবেন, একবার প্রাইভেট চাকরি মনে হবে যে না, প্রাইভেট চাকরিতে ঢুকে পড়ি। ঠিক আছে? তো আর কি বিভিন্ন দিকে মন যাবে। ঠিক আছে? তো আপনাকে আসলে
মনস্থির করতে হবে যে কি করব, বুঝতে পারছেন? তো যদি সরকারি চাকরি প্রিপারেশন আপনি নিতে চান, তাহলে একটু আহ আপনার লেগে থাকতে হবে, ঠিক আছে? এবং যেটা হয় যে আমি নিজে কিন্তু আপনার বিসিএস এর কোচিং করছি এক সময়, প্রথম দিকে। পরবর্তীতে বিসিএস আমি পিলি আলহামদুলিল্লাহ সবগুলাই টিকছি, কিন্তু রিটার্ন দেওয়া হয় না। রিটার্নের যে দীর্ঘ যে সিস্টেমটা, এইটা আসলে আর পছন্দ হয় না দেখে দেওয়া হয় না, বুঝছেন? আমার রিটার্নটা অ্যাটেন্ড করা হয় না। আমি পিলি মনে হয় 4-5টা টিকছি, এখন আর দিই না। বিসিএস এর প্রতি আর কি একটু আমার ওই যে একটু মাইগ্রেনের সমস্যা আছে, তো আমার আসলে বিসিএস এর ফিল্ড লেভেলের চাকরিতে একটু প্রবলেম হবে আর কি, মানে আমার সমস্যা। তো আপনার, তো পরবর্তীতে যেটা বললাম, আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলেও প্রথম নিয়োগে চাকরিপ্রাপ্ত। এরপরে ব্যাংকে চাকরি হয়েছে 2টা ব্যাংকে। তারপরে আপনার আহ এনএসআই, হ্যাঁ এনএসআই তেও চাকরি হয়েছিল। ও একবার যাই নাই, কেন যাই নাই বললামই তো, যে আমার একটু মানে মাইগ্রেনের মাথা ব্যথা ভালো সমস্যা আছে, বুঝছেন? তো আমি খুব প্রচন্ড ভুগি মাইগ্রেনের প্রবলেমে। আসলে আমার জন্য আসলে ফিল্ড লেভেলে কাজ করাটা একটু ঝামেলা। যাই হোক, এটা মানে মেনে নিতে হচ্ছে আর কি। যাদের মাইগ্রেন আছে বা যারা জানেন তারা হয়তো জানেন যে এটা আমার একটু বেশি ক্রনিক পর্যায়ে আর কি, মানে আমার খুব বেশি অ্যাটাক হয় আর কি। রোদে গেলে আমি খুব, মানে রোদে গেছি মাথা ব্যথা করে নাই এমন দিন নাই আর কি, এটা অসম্ভব, ইম্পসিবল আমার ক্ষেত্রে। এই যে নাকে অপারেশনটা করছি মাথা ব্যথা থেকে একটু রেহাই পাওয়ার জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমাদের যে আমি চাকরি পাইছি, তো দেখা গেছে যে বিভিন্ন এক্সাম টেকারকে ফেস করতে হয়েছে, বিভিন্ন কোশ্চেন আমি অ্যানালাইসিস করছি, পড়াশোনা করছি। তো এই আপনার এক্সপিরিয়েন্সটা কাজে লাগায়া আমি আপনাদেরকে জাস্ট আমরা গাইডলাইন দিব আর কি, বুঝছেন? আর বাকি যারা আছে তারাও একই অবস্থা। তারাও তো দেখছেন যে আমাদের এখানে যে প্যানেল, টিচার্স প্যানেল আছে, তারা সবাই তো গভর্নমেন্ট জব করতেছে এবং সবাই তারা সফল। এবং আমরা সফল নাই, যেভাবে সফল হয়েছে আমাদের যে স্ট্র্যাটেজি গুলো আছে, কিভাবে যে দেখেন যে প্রিপারেশন সবাই নিচ্ছে, হ্যাঁ চাকরি প্রিপারেশন সবাই নিচ্ছে, বাট চাকরি কি সবাই পাবে? পাবে না। পোস্ট যে কয়টা সে কয়টা চাকরি পাবে। তাহলে তাহলে কি মেধাবী কি কেউ কম? না, কেউ কম মেধাবী না। হ্যাঁ মেধাবী, সবাই মেধাবী। এখানে সারা বাংলাদেশের কম্পিটিশনটা হচ্ছে, ন্যাশনাল লেভেলে কম্পিটিশন হচ্ছে, সবাই মেধাবী। তো এখানে যেটা হবে যে আপনাকে কৌশল বা স্ট্র্যাটেজিটা বেশি ফলো করতে হবে, ঠিক আছে? স্ট্র্যাটেজির গুরুত্বটা অনেক, ঠিক আছে? যে কি পড়বো, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কভার করব, কিভাবে আগাবো, ঠিক আছে? যেমন আহ বিসিএস, পিলি প্রথমবার পড়তে গেলে মানুষ তো হাই খেই হারায় ফেলায়, সে খুব ঝামেলা পড়ে যায় কি পড়বো। তবে যারা একবার টিকে, এখনো এমন অবস্থা যে এখন আলহামদুলিল্লাহ লাস্টের দিকে বিশেষ গুলো আমি টিকতাম, কিছু পড়তাম না। মানে দেখা গেছে যে বিশেষ পরীক্ষার আগের দিন হয়তো আমি কিছু মানে কিছুই বা হয়তো সংবিধানের অনুচ্ছেদ গুলো দেখে গেছি, বা আপনার রিসেন্ট কিছু টপিক দেখে গেছি, পাস হয়ে গেছে। মানে এখন আমি বলতে পারবো যে বিশেষ পিলিতে কোথায় এখন আপনি যেমন একদম একটা অবস্থা খারাপ যে আমি কই থেকে কি পড়বো, বাট একবার প্রিপারেশন নিয়ে ফেললে আপনিও করতে পারবেন যে কই থেকে কি পড়তে হবে। তো এই যে এখন প্রথমে অবস্থা যে আমি কই থেকে কি পড়বো, বা সব বুঝতেছেন না, বই রেখে বললেন না তোর বাংলা পড়বো না গণিত পড়ি। তো আপনাদের একটা স্ট্রাকচার ফলো, রুটিন লাইফ ফলো করলে আপনাদের প্রিপারেশনটা ইজি হবে। যে না আজকে আমার একটা ক্লাস আছে, আমি ওই টপিকসটাই পড়ি, বা আজকে আমার রাত 9টায় ক্লাস আছে, ক্লাসটা শেষ করছি, আমার ক্লাস থেকে যে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো শেষ করব, পরে ক্লাসের আগে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে সেটা শেষ করব। এইভাবে একটা রুটিন লাইফ লিড করলে, বা ক্লাসের পরে দেখা যাবে যে 3টা ক্লাস নেওয়ার পরে একটা পরীক্ষা আমরা নিচ্ছি, তো এই পরীক্ষাটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমার আপনার আপনার সুনির্দিষ্ট নির্দিষ্ট গোল থাকলে আপনাদের প্রিপারেশনটা গোছানো হবে, ঠিক আছে? আপনার কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আপনি দেখা গেছে বাংলা পড়লেন এক চ্যাপ্টার, ইংলিশ পড়লেন এক চ্যাপ্টার, ম্যাথ পড়লেন এক চ্যাপ্টার, মানে ওইভাবে পড়ে একটা মানে জগা খিচুড়ি অবস্থা, আপনি কিছুই মানে পারতেছেন না। আপনার কাছে খুব একটা এক সপ্তাহ পরে যে মনে হচ্ছে যে আমি তো কিছুই পড়তে পারতেছি না, বুঝছেন? তখন দেখা যায় অনেকেই মানে আরো 2 দিন হাল ছেড়ে দেয়, ঠিক আছে? বাট একটা স্ট্রাকচারড ওয়েতে আগাইলে এটা আপনার লাভ হবে। এবং দেখা গেছে যে টপিক গুলো তো আপনারা দেখেন, আমি আপনাকে যদি বলি যে ধরেন আহ কি বলবো, ধরেন হলো যে প্রিমস অ্যালগোরিদম, বা আমি যদি বলি ব্লক চেইন কি, আপনারা 5 জন আমাকে 5 ভাবে বলবেন, তাই না? 5 রকম অ্যান্সার আমার কাছে আসবে। তো
তার মানে একটা টপিকস বলতে আমরা কি বুঝি। তো এইটা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেভাবে বুঝি আমরা সেভাবেই আরো সহজ করে দিব, যেভাবে আমাদের কাছে ইজি মনে হয়েছিল, যেভাবে আমরা আমরা নিজেরা যেভাবে শিখছিলাম, হয়তো কিছু ছন্দ শিখছিলাম বা হয়তো কিছু কি পয়েন্ট আমরা মনে রাখছিলাম বা কিছু হয়তো আমরা নিজেরা নোট করছিলাম বা কিছু স্ট্র্যাটেজি ফলো করছিলাম, বুঝছেন? এইভাবে আমরা আমাদের মানে স্ট্র্যাটেজিটা আসলে আপনাদের ফলো করব। আমরা যেভাবে সফল হয়েছি আপনাদেরকে সেভাবেই সফল করার ট্রাই করবো, এটাই আর কি। তো আমাদের সাথে থাকলে তো আরো সামনে কথা হবে। আহ তো এটাই মোটামুটি অনেক কথাই বললাম। সামনে আরো কথা হবে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে। আচ্ছা, তাহলে আপনারা কোশ্চেন করবেন, এই যে আশিক ভাই আছে, আমরাও আছি ক্লাসে, আমরা আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার দিব এবং পরবর্তী সেশন গুলোতে কথা হবে। আর আমি তো একটু অসুস্থ আর কি, এই জন্য একটু লিভ নিচ্ছি আর কি। তবে পরবর্তীতে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থতার মাঝে হসপিটাল থেকে আজকে এসে এখানে সময় দিয়েছেন। তো একজনের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের আনসারটা আমি পরে দিব। হ্যাঁ, এই যে কোড নিয়ে 971, 892, 281, হ্যাঁ। তো আমি এগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই, ওইটার সেশন ওপেন আছে। তো আমাদের সাথে যারা গেস্ট বা আমাদের যে টিচার্স প্যানেল আছে সবাই ব্যস্ত, এখন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে একটা সময় করে। তো তারা তো আর সব বসে থাকবে না এখানে, সবারই পার্সোনাল কাজ আছে বা ব্যস্ততা আছে, এই জন্য আমি টিচার যারা আছে তাদের সাথে কথা শেষ করে আমি ওই প্রশ্নের আনসার গুলা দিব আর কি, হ্যাঁ। তো এখন আমি আমাদের সাথে যুক্ত আছে আমাদের সম্মানিত সুহানা পারভিন ম্যাডাম। উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অর্থাৎ এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে প্রোগ্রামার হিসেবে। উনি পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং পিএসসি তে উনি একটা দুইটা পোস্টেই মানে পরীক্ষা দিয়েছিল, লাস্ট একটাতেও দিয়েছে, সেটা হয়েছে। তো ওনার ব্যাপারটা উনিই বলবে। তো আমি ম্যাডামকে একটু অনুরোধ করবো আপনি একটু বিস্তারিত বলার জন্য। ধন্যবাদ আশেক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমি সোহানা পারভীন, প্রোগ্রামার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজি বিষয়ক ব্যুরোতে আমি কর্মরত আছি। আশেক যেটা বললেন, আমার নিয়োগ পিএসসির মাধ্যমেই। তার আগে আমি 2016 সাল থেকে 2025-এর জুন পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলাম। আমি প্রথমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তারপরে প্রমোশন পেয়ে ষষ্ঠ গ্রেডে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে আবারও প্রমোশন পেয়ে পঞ্চম গ্রেডে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত ছিলাম। তারপরে আমি রিসেন্টলি এই পিএসসির মাধ্যমে নিয়োগে, এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়োগে সুপারিশ প্রাপ্ত হয়ে এখানে জয়েন করেছি জুন মাসের 16 তারিখে। পাশাপাশি হচ্ছে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এই প্রোগ্রামার পদেই হচ্ছে আমি অলরেডি সুপারিশ প্রাপ্ত। এখনো ওখানে যাব কিনা জানি না, রেজাল্ট হয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলছে ওখানকার। আমার কাছে মনে হয় যে আপনারা সবাই মোটিভেটেড জন্যই এখানে জয়েন হয়েছেন, না হলে বাংলাদেশে তো আইটি বা টেকনোলজি রিলেটেড স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এরকম অনেক স্টুডেন্ট আছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে 100 জন পার্টিসিপেন্ট আছে। তার মানে এখানে যারা আছে তারা অবশ্যই অনেক মোটিভেটেড বা তারা জব সিকার অনেক বেশি, যার কারণেই তারা এখানে যুক্ত হয়েছে। তো আমরা আসলে এখানে যারা আছি আমরা আমাদের পড়াশোনা প্লাস এক্সপিরিয়েন্স, একটা জিনিস কি, আমরা যখন একাডেমিক্যালি পড়াশোনা করি তখন কিছু বিষয় থাকে যে আমরা টিচাররা যেভাবে বোঝান সেভাবে বুঝে শুধু পড়ি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাই তখন ওই কনসেপ্ট গুলো আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। তো আমরা হয়তোবা যখন আপনাদের সাথে সেশন পরিচালনা করব ক্লাস ভিত্তিক, তখন আপনাদের যে সমস্যাগুলো আছে, আমরা যে টপিকস গুলো বলবো সেগুলোতে আপনারা একাডেমিক্যালি পড়েছেন একভাবে, যেটা হয়তো বা আপনাদের মানে প্রকাশ করতে বা খাতায় এক্সিকিউট করতে যে প্রবলেম গুলোতে করেন সেগুলো আলোচনা করলে আমরা আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনাদেরকে সেগুলো আরেকটু ক্লিয়ার করে দিব, যাতে আপনারা সহজে নিজের কনসেপ্ট থেকে, টেকনোলজি বিষয়টা আসলে মুখস্থের না, টেকনোলজি বিষয়টা হচ্ছে আপনার অনুধাবনের এবং হচ্ছে আপনি নিজে বুঝে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, এটা বুঝতে পারলে আপনি টেকনোলজির অ্যান্সার গুলো করতে পারবেন। তো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করব সামনে আরো। আরেকটা জিনিস যেটা সবাই বলছেন যে এখানে প্রশ্ন কিন্তু আসলে একাডেমিকের উপরেই বেশিরভাগটা হয়। তো
একাডেমিকে তো আমরা পড়ে এসেছি, সবাই পড়েছি সব টপিকস, কিন্তু গুছিয়ে পড়ার বিষয়টা আসলে কেউ কেউ নিজেই গুছাতে পারে, কারো কারো আবার সহায়ক প্রয়োজন হয়। আমরা আসলে আপনাদের জন্য সেই সহায়ক। আমরা আপনাদেরকে সেগুলো হয়তো বা একটু গুছিয়ে বলবো, গুছিয়ে দিব কিভাবে পড়লে আপনারা দ্রুত সিলেবাস কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি আপনাদের কোনো ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে আপনাদের তরফ থেকে কম, যেহেতু এটা আসলে একটা সেমিনার বা ওপেন ক্লাস, এখানে আমরা সিলেবাস বা কিভাবে পড়াশোনা করবেন সেই বিষয়ে আমাদের পরিচয় দেওয়ার জন্য আজকে একটা মিটিং এ একত্রিত হয়েছি। তো এরপরে যখন আমরা ক্লাসের সেশনে থাকবো, অবশ্যই আপনাদের সাথেও পরিচিত হব এবং আপনাদের সুবিধা অসুবিধা সমস্যাগুলো আমরা শুনবো, সেগুলো সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি একটা জিনিস, আপনারা যে পড়ছেন এখানে আমরা সবাই জানি টেকনোলজির তো অনেকগুলো পার্ট, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, নেটওয়ার্ক আছে, সাইবার সিকিউরিটি বা সবগুলো জায়গায় সিকিউরিটির একটা ব্যাপার আছে। তারা 4IR আছে, এখন খুবই চর্চিত একটা টপিকস। একটু আগে এর আগের বক্তা বলে গেছেন ব্লক চেইনের কথা, যেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনারি একটা পার্ট। এটা এখন আইটির একটা খুবই হট টপিকস বলা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা গুছিয়ে নেবেন আস্তে আস্তে নিজেরাও, কারণ ক্লাস শুরু হওয়ার আগে দুইটা দিনই বা কেন আপনি নষ্ট করবেন, নিজের মতো গুছিয়ে পড়া শুরু করবেন, পড়লে ইনশাল্লাহ। এই যে যেটা বললাম যে আমি আসলে আমার জব লাইফে সুইচ করার চিন্তা করিনি, কিন্তু তারপরে যখন চিন্তা করলাম, আমি এই দুইটাতেই পরীক্ষা দিয়েছি। এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের এটার জন্য যখন পরীক্ষা দিয়েছি, একটাই পোস্ট ছিল, আল্লাহর অশেষ রহমতে সেখানে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। এবং পরবর্তীতে আরো একটা ছিল, আবেদন করেছিলাম এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটাতেও দিয়েছি। এটাতেও কিন্তু আমি একটাই পোস্ট, সেটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তার মানে আপনি যদি অধ্যবসায়ের সাথে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এবং আগের বক্তা খুব সুন্দরভাবে বলেছেন যে হ্যাঁ, আপনি যখন একবার কোনো একটা পরীক্ষায় টিকবেন, দেখবেন এরপরের প্রতিটা পরীক্ষায় টিকবেন। তার মানে আপনি বুঝে গেছেন কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং খাতায় কিভাবে লিখতে হবে। বিষয়টা হচ্ছে আমরা অনেকেই জানি, কিন্তু সেটা কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে জিনিসটা একজন পরীক্ষকের কাছে একসেপ্টেবল হবে, সে ভালো মার্কস দিবে, এই জিনিসটাও একটা বোঝার ব্যাপার। প্রেজেন্টেশন বা প্রেজেন্টেবল হওয়া, এটা হচ্ছে অনেক বড় বিষয়। এবং পিএসসি তে আসলে কিছু টপিকস আছে যেগুলো পিএসসি খুব প্রেফার করে, আমি দেখেছি যে এই টপিকস গুলো তারা ঘুরে ফিরে বারবার মানে আনতে চায়। তো সেই টপিকস গুলো অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আমরা সবাই মিলেই আপনাদের জন্য সহায়ক হব এবং আপনারা যাতে আগামীতে আরো ভালো কিছু করতে পারেন সেই পথে আমরা আপনাদের সহায়ক হিসেবে কাজ করব। একসাথে হচ্ছে আমরা আপনাদের ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আর এটা দীর্ঘায়িত করছি না, আরো অনেকেই আছেন কথা বলবেন, সবাই আসলে যে আশিক বললেন যে ব্যস্ত। আমরা যখন ক্লাস নিব বা সেশন পরিচালনা করব মূল পর্বে, তখন অবশ্যই আমরা সময় নিয়ে আপনাদের কথা, সাবজেক্ট ভিত্তিক কথা এবং সেগুলোর হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুছিয়ে অনেক সুন্দর কথাবার্তা বলেছে, সবাই আশা করি এটাতে উপকৃত হবেন। তো এই পর্যায়ে তো ম্যাডামকে ধন্যবাদ, আপনি যদি ব্যস্ত থাকেন পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে। আর বাকি যদি কোনো লিভ কোশ্চেন নিচ্ছি, থাকে। সবার পারমিশন নিয়েই লিভ নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে সবার সাথেই আবার কথা হবে, আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, এই পর্যায়ে আমি আরেকজনের কথা শুনবো, তারপরে আমি মূল আলোচনায় যাব। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন, সব সময় বলছি যে আপনাদের জন্যই আমরা, তাই না, আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারলে হয়তো বা আপনাদের ভালো কিছু একটা হবে। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে আমাদের সাথে মানে অল্প 2 মিনিট কথা বলবে আমাদের তানভীর মাহমুদ ভাই। উনি অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো উনি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। উনি আপনাদের সাথে 1 মিনিট 2 মিনিট একটু কথা বলবে। তো তানভীর ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আশিক ভাই। আহ, তানভীর ভাই। সবাইকে করছেন তারা অবশ্যই যে স্বপ্ন বিসিএস ক্যাট। জি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে, আমাকে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। অন্য একটু আচ্ছা, রেসপন্স করেন তো, বাহিরে যারা আছেন। আমি শুনতে পাচ্ছি, অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো
যারা মানে বিসিএস ক্যাডার হওয়া তো আসলে আমাদের সবারই স্বপ্ন ছিল, কারো হইছে কারো হয় নাই, বা কেউ মানে আগ্রহী ছিল না, আগ্রহী পরে থাকে নাই, কারণ আহ, অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এখানে যারা জয়েন করছে, আমি বিশ্বাস করি যে সবাই বিসিএস ক্যাডার হওয়ার সেই স্বপ্নটা ধারণ করে। এবং আহ, যেহেতু এটা একটা খুব কাঙ্ক্ষিত একটা সার্কুলার ছিল, আমাদের যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিলাম আইসিটি ক্যাডারের, তো এই কোর্সটাতে আমার আম, আগে যারা যে স্যাররা কথা বললেন সবাই খুবই মেরিটোরিয়াস, এবং তারা মানে বিভিন্ন অনেক অভিজ্ঞ। তো এখানে আইসিটি ক্যাডারের যে একটা পার্ট আছে, যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যে পোর্শনটুকু আছে, তা আসলে আমরা এখানে তো বেশিরভাগই দেখা যায় যে সিএসসি, আইটি, এইসব এই ব্যাকগ্রাউন্ড গুলোর স্টুডেন্ট। তো এগুলো আমাদের কাছে আসলে একটু অল্পই মানে দেওয়া হয় ভার্সিটি গুলাতে, ইউনিভার্সিটি গুলাতে। তো যেহেতু এটা একটা ভালো একটা মেজর পার্ট হিসাবে এখানে ইনক্লুড করা হয়েছে, তো আমরা চেষ্টা করব যাতে যতটা সহজভাবে এবং যতটা মানে ইফেক্টিভ ভাবে এই জিনিসগুলোকে ক্যাপচার করা যায়। হ্যাঁ, আর আহ, কোনো কিছুই তো আসলে বাদ দিয়ে যাওয়া যাবে না, কোনো কিছুই বাদ দেওয়ার মতো না। সবকিছুকে সমান গুরুত্বের সাথেই নিতে হবে এখন। অনেকে আছে মানে ভার্সিটি লাইফে অনেক সিরিয়াসলি পড়াশোনা করছে সবাই, বা সবাই তো আবার একরকম না। দেখা যায় যে যারা বিশেষ করে সিএসসি স্টুডেন্টদের, মানে সিএসসি তে যারা পড়ে, আমি যেহেতু এখানে সিএসসি আইটি স্টুডেন্টরা আছে, ইলেকট্রিক্যাল পার্টটাতে আসলে ওই দেখা যায় যে একটু দুর্বলতা সবারই থাকে। হ্যাঁ, এটা এটা স্বাভাবিক। এটা নন ডিপার্টমেন্টাল টাইপের যে সাবজেক্ট গুলো থাকে ওগুলাতে দেখা যায় যে আমরা অনেকেই মানে খুব বেশি মানে সিরিয়াস হয়তো থাকি না। তো এইরকম প্রবলেমও যাতে মানে ফেস করতে না হয়, আমরা চেষ্টা করব যে এই পার্টটাতে যাতে যতটুকু মানে সিলেবাসের মধ্যে আছে, হ্যাঁ, ততটুকু যাতে ফ্রুটফুল ভাবে সবাইকে প্রোভাইড করা যায়। আর আমি আসলে আমার কথা এত মানে লম্বা করতে চাচ্ছি না। আর সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আশা করি আমরা ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো। আল্লাহ সবাইকে মানে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর তৌফিক দিক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তানভীর ভাইকে ধন্যবাদ। তো মোটামুটি আমাদের যারা গেস্ট হিসেবে ছিল আজকে যুক্ত এখানে, মানে আমাদের টিচার্স প্যানেল, তো তাদের সাথে আপনাদের কথা হলো। তো এটা মানে এই নয় যে আমরা আমাদের কোর্স নিয়ে আপনাদেরকে শুধু বলছি, এরকম না। আমি শুরুতেই বলেছি যে আসলেই অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন বিভিন্ন কোশ্চেনের আনসার, সেটা আমি পার্সোনালি যদি সবাইকে মেসেজ দিই অনেক সময় সাপেক্ষ বিষয়। তো একসাথে সবাইকে নিয়ে আসছি সেই কোশ্চেন গুলোর আনসার দেওয়ার জন্যই। তো সবাই তাদের কথা বলেছে, এবং আমরা আসলে কি সার্ভিস দেই এটা অনেকেই অনেক ফেসবুক গ্রুপে, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাদেরকে কথা বলছে। তো আপনাকে দেখতে হবে আপনি যার কাছ থেকে পরামর্শ নিবেন সে আসলে এই পরামর্শটা দেওয়ার যোগ্য কিনা, বা সেই পরামর্শটা আসলে কতটা জেনে না জেনে কিভাবে দিচ্ছে। এইটুকু আপনি 4 বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছেন, আমার মনে হয় আপনি ভালোই বুঝবেন যে কার কাছ থেকে কোন পরামর্শ নিতে হবে। আপনি এখানে আমাদের যাদের সাথে কথা বললেন, আপনি সবারই আপনার 5 থেকে 6টা গভর্নমেন্ট জব। আর লাস্ট যে ম্যাডাম কথা বললো আপনার সাথে, তার কথাও আপনারা শুনেছেন। যে তাহলে অবশ্যই মানে সবারই তো একটা ভালো লাগার জব থাকেই, তাই না? যেমন আপনি একটা পোস্টে আছেন, এখানে কিন্তু যারা 107 জন যুক্ত আছেন তার ভিতরে ধরে নেন যে 50 জনই গভর্নমেন্ট জব করেন, কিন্তু বিসিএস বলে একটা কথা, সবারই বিসিএস ক্যাডার হওয়ার একটা স্বপ্ন থাকে। যে সেই স্বপ্ন নিয়ে অনেকে আসছেন, সবাই এখানে বিভিন্ন জায়গায় জব করেন অনেক দিন যাবত, হয়তো বা মানে পড়াশোনার মধ্যে নেই, একটা গাইডলাইন প্রয়োজন, একটা হিউজ একটা সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা কিভাবে পড়বেন। তো এই জন্য সবাই যেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা যুক্ত হয়েছেন, ওইখানে আমাকেও যুক্ত করা হয়েছে। তো এটা আমাদের রায়হান ওই কাজটা করেছে, ওই যে আপনাদের, ও কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাট ও ডেভেলপার হিসেবে আছে। যেহেতু ডেভেলপারদের কিন্তু স্বপ্ন আবার অন্যরকম থাকে, হ্যাঁ। তো ডেভেলপার হিসেবে ও ওয়েব ইনস্টিটিউটের একজন ডেভেলপার হিসেবে আছে। তো টেকনিক্যাল বিষয়গুলো দেখে, এবং ও ইচ্ছা পোষণ করেছে, ও একটা এমসিকিউ মানে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্যানেল তৈরি করেছে, পোর্টাল তৈরি করেছে, সেখানে খুব সহজে এমসিকিউ এক্সাম দেওয়া যায়। তো এটা নিয়েও একটা সেশন দেখাবে। তা আমি মূলত এখানে আজকে যে কারণে যুক্ত হয়েছি, আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের আপনারা পরামর্শের জন্য মানে বলে থাকেন। তো আশা করি আমাদের যে যাদের কথা শুনলেন আপনারা, যদি আমাদের আমাদের রেগুলার ব্যাচ চলে, এরকম না যে শুধু আমাদের এইটাই আমাদের উদ্দেশ্য এই 49। আমাদের কিন্তু 2021 সাল থেকে রেগুলার আইটি জব প্রিপারেশনের ব্যাচ চলে। আমাদের আইটি জব প্রিপারেশনের প্রতি বছর আমরা 2টা থেকে 3টা করে আমরা ব্যাচ নেই।
দুইটা করে নেই আর কি। তো আমাদের ওই হিসেবে প্রায় 10 নাম্বার ব্যাচ এখন রানিং আছে আর কি আইটি জব। আর পাশাপাশি আমরা যেটা করি, আমাদের 45 বিসিএস এর রিটেন টেকনিক্যালের একটা ব্যাচ ছিল, 46 রিটেন টেকনিক্যালের একটা ব্যাচ ছিল। তো ওই সময় ওই ব্যাচ গুলাতে আমরা বলেই সবাইকে অ্যাডমিট করিয়েছি যে আমরা 971 অর্থাৎ সিএস যেটা কম্পিউটার সায়েন্স, এই কোডের আমাদের 95% কমপ্লিট হবে। কেন 95% বলেছি? আমাদের ওইখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস নামে একটা সাবজেক্ট আছে, আমরা সবাইকে বলেছি এই সাবজেক্টটা আপনারা অ্যাভয়েড করবেন। কারণ আপনাকে কিন্তু এটাও জানতে হবে যে কোন জিনিসটা আপনাকে ছাড়তে হবে পরীক্ষার হলে, আর কোন জিনিসটা আপনাকে মানে আনসার করতে হবে। এটা আপনারা সবাই জানেন। যে এটা যেমন বিসিএস কোচিং গুলাতে যখন আপনারা ভর্তি হন, দেখবেন যে বলবে কি যে কোন প্রশ্নগুলো আপনাকে মানে আনসার করবেন না, সেটাও আপনাকে কি বলে দিবে টিচার, যে এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কি করা যাবে না, আনসার করা যাবে না। তো এই জন্যই ওইখানে আমরা বলেছিলাম যে 95%। আর 75 থেকে 80%, 8281 এই কোডে, অর্থাৎ এই যে যেটা আইসিটি আর কি। তো এটাতে দুইটা সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স এইবার নতুন অ্যাড করেছে, এর আগে ছিল বেসিক ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল সার্কিট। তো আমরা বলছি এই দুইটা জিনিস যেহেতু আমাদের ইলেকট্রিক্যালের একটা হিউজ মানে ওইখানে অনেক কিছুই আছে, একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের একজন ওইখানে ওইভাবে গাইডলাইন দিতে পারবে না। তো এই বলে আমাদের ওই ধরনের বিসিএস এর ব্যাচ গুলা থাকে। তো বিভিন্ন জায়গায় এখন কথা শুনি যে আমরা নাকি 75%-এর কথা কিন্তু উল্লেখ থাকা সত্ত্বেও আইসিটি নাকি ঠিক মতো, আমরা তো বলেই নিয়েছিলাম যে আইসিটি আমরা 100% কভার করবো না, আর সব করতে হবেও যেরকম না এটা। তারপরে আমাদের এনটিআরসি নিবন্ধনের ব্যাচ আছে। আমরা সব আমাদের যে বিভিন্ন গ্রুপ বা আমাদের, যেহেতু আমাকে মোটামুটি সবাই চিনেন একটা মাধ্যমে, সেটা হচ্ছে কম্প্লেক্স আইটি জব সলিউশন। তো ওইটার পারপাসে অনেকেই বলে যে ভাই একটু যদি গাইডলাইন দিতেন, এই জন্য আমাদের এনটিআরসি নিবন্ধনের ব্যাচ ছিল দুইটা বিগততে। তো আশা করি ওইখানেও অনেকেই জব পাবে। ম্যাক্সিমাম মার্কস ওইখানে আমাদের 85 মনে হয় পেয়েছে একজন, 83, তারপরে 76 এরকম শুনলাম। মেরিট পজিশনে 100-র উপরে আছে 2-3 জন। তো এই, তো আশা করি তারাও ভালো করবে। আমাদের বিভিন্ন ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট অনেক জায়গায় জব পাচ্ছে। আমাদের একটা পোস্টে পরীক্ষা দিয়ে একজনের জব হয়, এরকম জায়গা আমাদের মানে রেকর্ড আছে আর কি। তো ওইসব কিছু বলার উদ্দেশ্য না যে আসলে আহ, এটা জাস্ট বললাম যে বিভিন্ন জায়গা থেকে আপনার পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন স্ক্রিনশট আমার কাছে আসে, এক একজন এক একভাবে বলছে। এখন এই জন্যই বলা যে আসলে কাউকে ছোট করে বলছি না। আপনার যদি, আপনি এখানে অনেকে এনটিআরসি নিবন্ধনে চাকরি করেন, কেউ কিছু মনে করবেন না, বা কেউ মানে ছোট করতেছি না কাউকে। যার যেটা রিজিকে আছে সে সেটা জব করবে এবং সে সেটাই পাবে, তাই না? তো এইখানে যেটা বিষয় যে ধরেন এমনও এমনও গ্রুপে দেখছি যে যারা এনটিআরসি এর ক্লাস নিয়ে ব্যস্ত থাকে বা করায়, ওইখানে তারা স্টুডেন্ট পড়ায়, তারা দেখি বাংলাদেশ ব্যাংকের এডি, আইসিটি এবং বিসিএস এর সাজেশন গাইডলাইন দেয়। তো আমি একটা বাংলাদেশ ব্যাংকের এডির একটা গাইডলাইনে একটা যুক্ত ছিলাম, মানে যুক্ত বলতে ফেসবুকে যেহেতু লাইভ ওইখানে যুক্ত ছিলাম, সেখানে বলা হচ্ছিল যে নাম্বার সিস্টেম, ল্যান্ডম্যান ওয়ান, এগুলোর পার্থক্য। বাংলাদেশ ব্যাংকের এদিক থেকে আদৌ এই ধরনের কোশ্চেন আসবে এটা কি আপনাদের মনে হয়? তো এই জন্য আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক সঠিক গাইডলাইন নিতে হবে। এবং কোথায় থেকে নিতে হবে, এটা যদি আপনি 4 বছর পড়ার পর যদি এটা আপনাকে বলে দিতে হয় যে এখান থেকে আপনি সঠিক গাইডলাইন পাবেন আর এখান থেকে পাবেন না, এটা মানে একটা মানে কি বলবো, তাহলে আপনার 4 বছর পড়াশোনা করে বিসিএস করার স্বপ্ন দেখারও কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ আপনাকে এটাও জাজ করতে হবে যে আমি কোন বইটা পড়লে, কোন জায়গা থেকে কিভাবে প্রিপারেশন নিলে আমি একটা সঠিক গাইডলাইন পাবো, সেটা আপনাকে নিজেই ডিসিশন নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, মার্কেটে বই নিয়ে আপনাদের অনেক কথা যে এই মুহূর্তে স্পেশাল বিসিএস 2004-03 হয়েছিল, 21 বছর পর আবার নতুন সার্কুলার হয়েছে। আর ওই সময়ে কোনো আইসিটির ক্যাডার ছিল না। প্রথম 38তম বিসিএস এ নিয়োগ হয়, এরপরে 45, এখনো রেজাল্ট ফাইনাল হয়নি, এবং হচ্ছে 46-এর পরীক্ষা হবে। সুতরাং এটা সম্পূর্ণই নতুন, কোনো মার্কেটের বই ছিল না, শুধুমাত্র স্পেশাল বিসিএস এর জন্য। আর বাজারের যেহেতু স্পেশাল বিসিএস মানে এমসিকিউ, আর বাজারের এমসিকিউ স্পেশাল একটা বই ছিল, আপনারা দেখবেন যে শুধুমাত্র এমসিকিউর কোনো বই ছিল কিনা, ছিল না। তো একমাত্র কম্প্যাক্ট আইটি জব সলিউশনের কম্প্যাক্ট আইটি প্রিলিমিনারি এই বইটা ছিল। তো এটা পড়লেই যে আপনার কমন পড়বে এরকম না। এটা এই জন্যই বললাম যে এটা থেকে আপনি হেল্প নিতে পারেন। হ্যাঁ, যেমন অনেকেই জিজ্ঞেস করে যে কোথায় থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো, আপনি এটা ধরে রাখেন। আচ্ছা, আমি একটু স্ক্যাটার্ড ভাবে কথা বলতেছি, আমি একটু গুছিয়ে আর পরে বলবো, মানে যখন ওই আরো স্লাইড দেখাবো আমি। স্ক্যাটার্ড ভাবে এই জন্য বলছি, এগুলা কোশ্চেনের আনসার দিচ্ছে, সবাই আমাকে কোশ্চেন করছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আগের এডিশন, 4th এডিশন আমাদের 2021-20 সালে প্রথম আসে, এটা 5ম এডিশন আসতেছে প্রিলিমিনারি। এই বইটা কিন্তু সম্পূর্ণ প্রিলি। হ্যাঁ, এখানে এমসিকিউ
তো এখানে যেটা হয় যে অনেকে জিজ্ঞেস করতেছে যে কোন বইটা পড়বো। হ্যাঁ, বাজারে সব বই ভালো, কোনো বই খারাপ না, কারণ সবকিছুই একই জিনিস। আপনি কম্পিউটার নেটওয়ার্ক কি, আপনার এই যে আপনার নেটওয়ার্কিং বলেন বা ফান্ডামেন্টালের কিছু বিষয় আছে, এগুলা কি আমি আপনি চেঞ্জ করতে পারবো না? কেউ মানে ওয়েবসাইট থেকে নিয়েছে, কেউ কোনো বই থেকে নিয়েছে, এভাবে নিয়ে একসাথে করে কম্পোজ করে আপনাকে দিয়েছে। কিন্তু এটা ধরে নিয়েন না যে এখানে ওই উপন্যাস রচনা লেখার মতো নিজের মতো করে সেন্টেন্স বানিয়ে আপনাকে দিল। এখন আপনি পড়তে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার কাছে কোনটা সহজ মনে হয়, আপনি সেটা সিলেক্ট করবেন। এখন এই বিসিএস এর সার্কুলার দেখে অনেকে হুটহাট করে বই নিয়ে আসতেছে, প্রিলি প্র্যাকটিস এটা সেটা বিভিন্ন কিছু। তো এখন আপনাকে দেখতে হবে, এটা একটা প্রিলিমিনারি বই, এটা আপনারা, এটা আমার কোনো, আমি আপনাদেরকে জাস্ট একটা পরামর্শ দিচ্ছি, এর মানে এই নয় যে আপনি ভেবে নিচ্ছেন আমি আবার বইয়ের বা মার্কেটিং বা বিজ্ঞাপন দিচ্ছি, এটা না। আপনাকে তো একটা বেস্ট সলিউশন বের করতে হবে, তাই না? এই অল্প সময়ে কিভাবে প্র্যাকটিস করবেন। তো এই এই জন্য অনেকেই দেখতেছি অনেক ভাবেই অনেক বইয়ের রেফারেন্স দিচ্ছে, এটা পড়লে ভালো হবে, এটা হবে, বা নতুন আসতেছে এখন এই 15 দিনে আপনাকে একটা বই বের করে দিবে। আমি এই বইটা আপনার 2016 সাল থেকে কাজ করে 20 সালে ফাইনালি মার্কেটে নিয়ে আসছি। তো এর মানে এটা যে 15 দিনে একটা বই লিখে ফেলা যায়, এবং 15 দিনে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্ন ঘেটে, এখানে মিনিমাম 15টা ওয়েবসাইটের কোশ্চেন একসাথে করা আছে, যেগুলা থেকে বিভিন্ন সময় কোশ্চেন হয়। এবং এইখানে আপনার এই প্রত্যেকটা অধ্যায় টপিকস ওয়াইজ এমসিকিউ সাজানো আছে, ওয়েবসাইট বেসড প্র্যাকটিস এমসিকিউ আছে। ওয়েবসাইট বেসড বলতে আপনার ওয়েবসাইট থেকে সরাসরি যে এমসিকিউ গুলা দিয়ে থাকে, যেমন ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে, ইন্ডিয়ান বিক্স, গিক ফর গিক, পরে গেট সলিউশন, তারপরে এক্সাম রাডার, সেন ফাউন্ড্রি, তারপরে বিগিনার বুকস, এরকম অসংখ্যই আছে, আমার বইয়ের পিছনে লিস্ট আছে। তো এইসব জায়গা থেকে আমরা একটু মিউট করে রাখবো যারা কথা বলছি। তো এইসব জায়গা থেকে সবকিছু কম্বাইন করে, যেগুলো সব ওয়েবসাইটে, তো ধরেন আপনি এমসিকিউ বানাইলে একটা সাবজেক্ট কয়টা বানাইতে পারবেন, ধরেন 1000 বানাইলেন, তো 1000 এমসিকিউর ভিতরে সব ওয়েবসাইটে দেখবেন কমনই থাকবে 500, সব ওয়েবসাইটে একই জিনিস দিয়ে রাখছে। তো সেই সব থেকে শর্ট আউট করে প্রায় 6000-এর মতো এমসিকিউ এই বইটাতে আছে। হ্যাঁ, কম্প্যাক্ট আইটি প্রিলিমিনারি যেটা, এখানে কিভাবে সাজানো হয়েছে দেখেন, প্রত্যেকটা অধ্যায় এভাবে সাজানো, ওয়েবসাইট বেস প্র্যাকটিস। এখন আপনি যদি একজন বলে দিল আপনাকে যে ঠিক আছে, আপনি কি করেন, নিজে নিজে পড়েন এবং ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করেন, এখন এই সময় আপনি কয়টা ওয়েবসাইট ঘাটবেন, কোনটা প্র্যাকটিস করলেন, কিভাবে মনে রাখবেন? আর অল্প সময়ে যারা এই সময়ে এই শর্ট টাইমে 15 দিনে বই নিয়ে আসতেছে, তাহলে কি আর আপনার মনে হয় যে 5 বছর ধরে যে, যেহেতু আগে শুধু প্রিলি হতো ব্যাংকে, এটা ব্যাংক প্যাটার্নে সাজানো, এবং আমি এই স্পেশাল বিসিএস উপলক্ষে ব্যাংক প্যাটার্নে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনার 80% বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু কিছু জিনিস যেটা ছিল না এটাতে, যেমন আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যেহেতু এমসিকিউ রিটেন হলে আমি বলতাম বাদ দিয়ে দেন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আপনাকে এখন এইখানে কিছুটা অ্যাড করা হয়েছে, এই কাজ চলছে এখনো, আরো আমার 2-3 দিন সময় লাগবে। তারপর এই জন্য আপনাদের এই সেশনটা কিন্তু নেওয়ার কথা ছিল আমার আরো আগে, হ্যাঁ, কিন্তু আমি পিছিয়ে পিছিয়ে নিয়ে আসছি একমাত্র এটার জন্যই। আমি কাজ করতেছি মিনিমাম, অফিস টাইম শেষে এখানে মিনিমাম আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত কাজ করতেছি। তো এইখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট, কারণ আমার বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে আইসিটি, তারা বলতেছে আইসিটি তে পরীক্ষা দিবে, এই সাবজেক্টগুলো তাদের যেন ইনক্লুড করে নিয়ে আসা হয়। তারপরে এখানে 10টা মডেল টেস্ট আছে, 10টা মডেল টেস্টে আপনার এখানে 550 এমসিকিউ আছে, এটাও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা এমসিকিউ। তো এইসব এমসিকিউ গুলা যদি আপনি সলভ করে যান, তাই 10টা মডেল টেস্ট সব করার পর আপনি 10টা মডেল টেস্ট দিবেন, নিজে নিজে যদি পড়েন আর কি, তাহলে এই 10টা মডেল টেস্ট দেওয়ার পর আপনি নিজেকে বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু মানে কোয়ালিফাইড মনে করতেছেন। এবং মডেল টেস্টের আনসার গুলা এখানে আপনার এইভাবে মডেল টেস্ট গুলো দেওয়া আছে এখানে। এই যে মডেল টেস্ট 50টা করে এমসিকিউ আছে, এবং আনসার গুলা প্রত্যেকটা ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার বিভিন্ন প্রশ্নের আনসার, বিভিন্ন মেসেজের, হ্যাঁ, দিচ্ছি। তারপরে আমি যাচ্ছি আরো আলোচনা করব। এরপরে দেখেন এখানে ওয়েবসাইট গেল, অধ্যায় ভিত্তিক আলোচনা গেল, টপিকস ওয়াইজ, কিভাবে টপিকস ওয়াইজ আলোচনা একটু খেয়াল করেন, সেটা একটু দেখাই, কারণ হয়তো বা কারো কাজে লাগতেও পারে। এখানে 5 মিনিট সময় নিব, আর হ্যাঁ, বেশিক্ষণ না। এ দেখেন, ধরেন কম্পিউটার নেটওয়ার্কের নেটওয়ার্ক হোয়াট ইজ, মানে লেয়ার থেকে বা টিসিপি/আইপি মডেলের যে লেয়ারের বিভিন্ন প্রোটোকল গুলো আছে, এখান থেকে কি ধরনের বিগত সালে কোশ্চেন গুলো আছে সেটা আপনি এক পলক দেখে নিলেন, দেখেন পিএসসি তে আসছে এই সিস্টেমে। তার মানে এটি ধরতে পারেন আপনার জন্য এটা 100% ইম্পর্টেন্ট, কারণ পিএসসি প্যাটার্ন গুলো একটু বেশি ফলো করবেন। এটা ব্যাংকে আসছে, এটাও পিএসসি তে আসছে, দেখেন পরপর 2টা কোশ্চেন আমরা পিএসসি পেয়ে গেলাম। এইভাবে আপনি মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলেন, তারপর ওই রিলেটেড প্র্যাকটিস এমসিকিউ গুলো এখান থেকে সলভ করলেন, করার পর আপনি আরেকটা টপিকস, এইভাবে বিভিন্ন টপিকস এর শেষে এই অধ্যায়টা যখন আপনার শেষ হবে, অধ্যায় শেষে আপনি একটা মডেল টেস্ট পাবেন। সেই মডেল টেস্ট আপনি নিজে নিজে দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনি কতটুকু পারলেন। দেন মডেল টেস্ট দেওয়ার পর আপনি
এই মডেল টেস্ট আছে একটা, হ্যাঁ মডেল টেস্ট দেওয়ার পরে আপনি পাবেন ওয়েবসাইট বেস্ট প্র্যাকটিস এমসিকিউ। এখানে দেখেন নেটওয়ার্কিং থেকে কত 228 এমসিকিউ আছে। তো এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন আশা করি আপনার মোটামুটি একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, যেটার জন্য আপনি কি করতে পারবেন, পরীক্ষার হলে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন। তো এইভাবে হলো অধ্যায় ভিত্তিক আলোচনা। তারপরে দেখেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দরকার। এইখানেই দেখেন 2025 সাল থেকে শুরু করে আপনার 2012-11 পর্যন্ত টোটাল আপনার 78 সেট কোশ্চেন আছে। তার ভিতরে বিসিএস 46 থেকে এবং 11তম বিসিএস পর্যন্ত সকল বিসিএস এর কোশ্চেন এখানে সমাধান করা আছে এইভাবে ব্যাখ্যা সহ। এটা একটা। তারপরে হলো আপনার এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট টপিকস, মানে ইম্পর্টেন্ট টপিকস বলতে যে জিনিসগুলা থেকে সচরাচর কোশ্চেন এসে থাকে সেই টপিকস গুলো এখানে দেওয়া আছে সাজেশন টাইপের। তারপরে বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল এগুলো অল্প করে কিছু কোশ্চেন দেওয়া আছে জাস্ট প্র্যাকটিসের জন্য। তো এই মোটামুটি এইভাবে সাজানো। এখন যদি আপনি বলেন যে এইভাবে গুছিয়ে দেওয়া একটা বই আপনি পড়বেন না ওয়েবসাইট থেকে নিজে নিজে পড়ে সলভ করবে, সেটা আপনার ব্যাপার। একটা 500-600 টাকা একটা বই কিনে রাখলে হয়তো বা আপনার জন্য কি হবে, উপকার হবে। কি উপকারটা হবে, আপনি একসাথে সব এমসিকিউ এখানে পাচ্ছেন, একসাথে ওয়েবসাইট বেসড এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ওয়েবসাইট বেসড এমসিকিউ প্র্যাকটিসে যা পাবেন সেটা কিন্তু গিয়ে আবার হুবহু মডেল টেস্টে পাবেন না। কারণ কি, যদি হুবহু পেয়ে যান তাহলে তো আপনি অতিরিক্ত মানে কি একের অধিক এমসিকিউ প্র্যাকটিস করার জন্যই তো বইটা, আপনি ওইটার টপিকস এর আলোকে এমসিকিউ পাবেন। এখানে একটা এমসিকিউ কিন্তু উপর থেকে কমন পাবেন না এই মডেল টেস্টে। কারণ কি, ওইটার অনুকরণ এমসিকিউ তৈরি করে মডেল টেস্ট তৈরি করা হয়েছে। আপনি যদি হুবহু কমন পেয়ে যান তাহলে আপনি পড়লেন আর একটা সলভ করলেন, হলো না? আপনি দেখবেন আপনার কতটুকু স্কিল, কতটুকু আপনি নিজের বেসিক থেকে এই আনসার গুলো করতে পারেন। তারপরে নিজে নিজে পড়ে তারপরে তো সলিউশন এখানে আপনার দেওয়াই থাকবে, প্র্যাকটিস করবেন। এই যে সলিউশন এখান থেকে দেখে দেখে ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এটা একটা। তো এইভাবে গুছিয়ে একটা জিনিস এই স্বল্প সময়ে আমি মনে করি আপনার জন্য এটা একটা বেস্ট সাজেশন। অনেকেই বিভিন্ন জায়গায় বলতেছে, বিভিন্ন বই আছে মার্কেটে, আমি বলছি না কাউকে ছোট করতে, সব বই ভালো আমি কিন্তু বললাম সবাই ভালো, এবং সবাই ভালো ভালো জায়গায় জব করে তারাই বই লিখছে আপনাদের সুবিধার্থে। মানে আপনি যাচাই করবেন আপনার জন্য কোনটা পারফেক্ট। তো এই জন্য তো প্রিলির জন্য বাজারে কোনো বই নেই এখন পর্যন্ত, কেউ বের করেনি। হয়তো বা এখন বিসিএস উপলক্ষে অনেকেই শর্টকাট সাজেশন বা এই টাইপের নিয়ে আসবে, অল্প পরে হয়তো বা আপনাকে বলবে যে শর্টকাট ওয়েতে আপনি এটার প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু আসলে শর্টকাট ওয়েতে কোনো সুযোগ নেই, কারণ বিসিএস এর সিলেবাস আপনারা সবাই জানেন। এটা যে ধরনের সিলেবাস, এই সিলেবাস দেখে কি আপনার মনে হয় যে নর্মাল বিসিএস এর কোশ্চেন হবে? এই সিলেবাসটা এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সুতরাং এই নর্মাল বিসিএস এর কোশ্চেন ধরে রাখলে হবে না। অনেকেই মনে করতেছে যে জেনারেলের যে কোশ্চেন গুলো আসে বিসিএস এর, যে আমরা এখানে যেটা দেখছিলাম যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক, এইরকম কোশ্চেন আপনি ধরে নেন যে হয়তো বা 100-র ভিতরে 10টা পাবেন, কারণ সব লেভেলের কোশ্চেনই তো আসবে, মিডিয়াম, হাই, একেবারে লো সবকিছুই আসবে এখানে। এরকম ধরনের কোশ্চেন পাবেন আপনি যদি বিসিএস এর এখানে যে 46 থেকে 11তম, 11তম বলতেছে এই জন্যই 35 থেকে আপনার 15টা করে কোশ্চেন থাকে। এরপরে কিন্তু যে বিসিএস গুলা হয়েছে ওগুলা, এর আগে যেগুলো হয়েছে একটা দুইটা করে, ওগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে এখানে, তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার। আর এই যে পরীক্ষাগুলো আমরা এই আলাদাভাবে 35-এর পর থেকে কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়েছে। আগে 100 মার্কসের পরীক্ষা হতো, পরে 200 মার্কসের হয়। তো এইখান থেকে হয়তো বা আপনি এই ধরনের পড়াশোনা করে 10 থেকে 15টা হুবহু কমন পাবেন এই বিসিএস কেন্দ্রিক। কিন্তু আপনাকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে হবে। অ্যাডভান্স বলতে আপনি তো বিসিএস এর সিলেবাস সম্পর্কে অবগত আছেন, যে সিলেবাসে আপনাকে এই জন্য কি করতে হবে, বিসিএস এর যে বিগত রিটেন পরীক্ষাটা হয়েছে সেই দুইটা কোশ্চেন এবং একটা হবে 18-19 তারিখ, 20 তারিখে পরীক্ষা আছে, সেটা দেখে আপনারা বুঝবেন যে কি ধরনের কোশ্চেন হয়। আপনার রিটেন যেরকম হবে ওই টপিকস থেকে মোটামুটি কি হবে, প্রিলির কোশ্চেন আসবে। আপনি এটা ধরে নিয়েন না যে অনেকে বলতেছে বাংলা কোশ্চেন হবে কিনা। আপনি বাংলা ইংলিশ কেন চিন্তা করতেছেন? এই যে একটা কোশ্চেন এখানে দেখেন তো, সেলুলার ডেটা নেটওয়ার্ক এর ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়। এখন এইখানে আপনি কি এটা বাংলায় কি বুঝতে পারলেন, ইংলিশে কি এটা বুঝতে পারবেন না? কারণ আপনার তো ইংলিশে আনসার গুলো করতে হবে। আপনার আমরা যেহেতু 4 বছর ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, ইংলিশ ভার্সনে পড়ে আসছি, তা আমাদের এখন বাংলা নিয়ে কেন টেনশন থাকবে? আর ইংলিশে কোশ্চেন আসবে 95%, কেন 5%? যদি কোনো এমন একটা কোথাও মানে এমন কারো কাছে পড়ে গেল যে সে 5টা 10টা কোশ্চেন বাংলায় করে ফেলতে পারে, বা পিএসসি লাস্ট 2015, 16, 17, 18, 19 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো নিয়েছে, 18 সাল পর্যন্ত, তখন পিএসসি পরীক্ষাগুলো দেখতাম এরকম মিক্সড কোশ্চেন আসতো বাংলা ইংলিশ। কিন্তু লাস্ট আপনার যে পরীক্ষাটা নিয়েছে আপনি যদি দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে 2022 সাল, আরো কোশ্চেন আছে। অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স, আমরা কিন্তু এই প্যাটার্ন ফলো করতে হবে। এখানে দেখেন এটা কিন্তু ইংলিশেই আসছে। ইন অ্যান ইমেইল অ্যাড্রেস এত ইজ পোর্শন অ্যাক্সেস, মানে এটাকে অ্যাক্সেস কি বলছে এটা, আচ্ছা যাই হোক। মানে এখানে ইলেকট্রিক্যাল থেকে মানে সরি ইংলিশ কোশ্চেনই কিন্তু এখানে হয়েছে, খেয়াল করছেন কিনা? আপনি এইভাবে যদি এইভাবে পিএসসি এর কোশ্চেন গুলো সলভ করেন তাহলেও মোটামুটি ধরেন 50% প্রস্তুতি হয়ে যাবে। পিএসসি এর যত কোশ্চেন আছে
প্লাস বিসিএস এর যতগুলা কোশ্চেন আছে, এখানে পিএসসি কোশ্চেন গুলো আলাদা করা এই জন্য ইয়ার বেসিসে দেওয়া আছে। আপনাকে বের করে নিতে হবে যে কোনটা পিএসসি কোশ্চেন, বের করে নিয়ে নিয়ে আপনাকে পড়তে হবে। আপনি যদি পিএসসি এর কোশ্চেন গুলো সলভ করেন প্লাস বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে সব 50% হয়তো আপনি কমন পাবেন, করে আসতে পারবেন। কিন্তু আপনাকে তো প্রতিযোগিতা করতে হবে সবার সাথে। যারা এখানে বাংলাদেশ ব্যাংক এডি প্রিপারেশন নিয়েছে তারাও পরীক্ষা দিবে, আবার যারা এখানে ব্যাংকের স্ট্রং লেভেলের প্রিপারেশন নিচ্ছে, ব্যাংকের কোশ্চেন কিন্তু অনেকটা হার্ড হয়, আপনারা সবাই জানেন। ব্যাংক প্যাটার্নের কোশ্চেন কিন্তু ইদানিং অনেক কোশ্চেন হার্ড হচ্ছে, এবং সেটা 2016, 17, 18-তে যারা চাকরিতে জয়েন করেছে তাদের কথা ভুলে যান আপনি। তারা যদি আপনাকে সাজেশন দেয়, তারা বলবে সেই পাওয়ার অফ আইটির একটা বই ছিল, এখন মার্কেট ওইটা আপনি যদি দেখেন আপনি হাসবেন। হ্যাঁ, তো মানে ঠিক আছে, তখন ওই একটা বই ছিল। তো আমি তাকে ছোট করছি না, ওই বইয়ে আমিও হেল্প নিয়েছি ওই বইটা থেকে। কারণ ওই বইটা প্রথম একমাত্র আইটির একটা বই ছিল, পাওয়ার অফ আইটি। আপনারা হয়তো বা যারা আগের প্রস্তুতি নিয়েছেন তারা জানবেন। তো ওই বইটা কিন্তু মানে তখন বের করে, আমি ওই বই দেখেই কিন্তু আমি বলি যে না, বই বের করা দরকার, যেহেতু আমার রিসোর্স আছে। আমার বইয়ের লেখালেখি অনেক আগে থেকে, আমি ভার্সিটি লেভেল থেকে, আমার এখানে আমার ভার্সিটির জুনিয়ররা আছে অনেক, তারাও বলছে যে ভাই আপনার শীট পড়ে আসছে, এখন বলেন কিভাবে গাইডলাইন দেবো। আপনি যদি গুগলে গিয়ে আমার নাম লিখে সার্চ করেন এবং স্লাইড শেয়ারে গিয়েও লিখে সার্চ করেন 2012, 13, 14, দেখবেন যে আমার স্লাইড গুলো পাওয়া যাচ্ছে এই টপিকস গুলা, এই নেটওয়ার্কিং সাবজেক্টের উপরে। তারপরে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে ডিএলডি, বিভিন্ন ধরনের শীট আছে, সেগুলা পড়ে আমাকে বলছে ভাই আপনার শীট পড়ে আসছে, তা আপনার বই তো এরকমই, এখন কি বলবো বলেন, কিভাবে পড়বো। তো সুতরাং এক্সপিরিয়েন্স মানে অনেক আগের থেকেই, তখন থেকে এগুলা নিয়ে কাজ করা। আপনারা বিভিন্ন সার্চ করেন দেখবেন ইন্টারমিডিয়েটের যখন ফার্স্ট আইসিটি সাবজেক্টটা চালু হয়, আইসিটি 2013 সালে, তখন বাজারে হুট করে কিন্তু দুই একটা মার্কে মানে কোনো বই ছিল না, তখন কিন্তু আমার বই লেখা ছিল। কিন্তু আমি ওই অনলাইন পিডিএফ আকারে মানে করছি, আমার একটা সেন্টার ছিল। আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার এক টিচার, উনি কুষ্টিয়া ইউনিভার্সিটির ছিল। তো ওনার মানে উদ্যোগে আমরা ওই এলাকার ভিতরে যত ধরনের কলেজ ছিল ইন্টারমিডিয়েট, সব কলেজে আমরা মানে ফ্রি সেমিনার করেছি। মানে একদিনে গিয়ে সারাদিন তাদেরকে আইসিটির উপরে এই সাবজেক্টের গুরুত্ব এবং এই সাবজেক্টের কি পড়তে হবে, কারণ হঠাৎ হঠাৎ করে এটাকে মনে করতেছিল একটা কম্পিউটার যে একটা অপশনাল সাবজেক্ট সেরকম। তো ওইদিকে চলে যাচ্ছে, এই জন্য বললাম যে তখন থেকে এগুলা নিয়ে কাজ করা। তো কোথায় ছিলাম, যে কিভাবে পড়তে হবে, এভাবে আসলে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ও যেটা বলছিলাম যে বাংলা ইংলিশ নিয়ে পড়ে আছেন, এখন বাংলা ইংলিশ এটা আপনি মাথায় রাখতে এমসিকিউ যেভাবে আসুক আপনি পারবেন। এটা যদি ইংলিশ মানে আপনার রিটেন পরীক্ষা হতো, আপনি কি করতেন, আপনাকে আগে ডিসাইড করতে হতো যে আপনি বাংলায় লিখবেন না ইংলিশ লিখবেন। রিটেন যদি পরীক্ষা হতো, যেহেতু এমসিকিউ, এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই, আপনি যাই আসুক আপনাকে পরীক্ষা আনসার করতে হবে। আপনি এখন নিশ্চিন্তে পড়াশোনা শুরু করে দেন, একেবারে কম্পিউটার ফান্ডামেন্টাল। প্রথমে কম্পিউটার ফান্ডামেন্টালের আপনি ধরেন জেনারেশনে কি আছে, জেনারেশনের যে টপিকস গুলো আছে, আপনি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, কারণ আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে। আপনার সিলেবাসে কিন্তু এটা আছে, আপনি দেখেছেন কিনা। এই যে আপনার কোর্স আউটলাইন এখানে দেখাই আমি, কম্পিউটার অর্গানাইজেশন এন্ড, এটা নিচের দিকে আছে, এই যে কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার, এটা হচ্ছে 971 কোডে। আবার 281 কোডে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার সিস্টেম, এটা কিন্তু ফান্ডামেন্টাল। আপনি কিন্তু এটা রিটেন না, এখান থেকে 4-5টা কোশ্চেন আপনার আসবে। সুতরাং এই দেখেন, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার ডিজাইন, introduction of computation, history of computer device, processor, ALU। তার মানে কি এখানে কিন্তু সবই চলে আসতেছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ধরতে পারেন এটা। তার মানে আপনি যেদিন পড়বেন জেনারেশন বলেন, কম্পিউটার ডিজাইন, তারপরে আপনার ধরেন হিস্ট্রি, এগুলা পড়ে ওই রিলেটেড যে টপিকস এর এমসিকিউ গুলো সেটা পড়ে ফেলুন। আপনি কিন্তু একদিনও সময় নষ্ট করা যাবে না এখন থেকে, কারণ হচ্ছে আপনি আর মাত্র 2 মাস সময় হাতে পাবেন। আপনাকে একটা প্ল্যান তৈরি করে ফেলতে হবে যে আপনার এতগুলা সাবজেক্ট, টোটাল 16টা সাবজেক্ট আছে, 16টা সাবজেক্টের ভিতরে আপনার প্রতিদিন যদি 2টা সাবজেক্ট, একটা সাবজেক্ট যদি 2 দিন করেও ধরেন, আপনি কিন্তু সময় কভার করতে পারবেন না। তো আমি এই জন্যই ফান্ডামেন্টাল বললাম, যেহেতু ফান্ডামেন্টাল একটা সবার কাছে সহজ মনে হয়। তারপরে আপনি ধরবেন ডিজিটাল সিস্টেম ফান্ডামেন্টালের পরে, কারণ এটা ডিজিটাল ইলেকট্রনিক্স, এইখান থেকে আপনার কিছু কোশ্চেন আসবে। যেমন নাম্বার সিস্টেম আছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের, এখানে ধরেন এখানে কিন্তু রিটেন থিওরিটিক্যাল যেমন লিখিত আর আসবে না, তো শর্ট কোশ্চেন আসতে পারে, কনভার্সন গুলো আসতে পারে, তারপরে আপনার ফ্লিপ ফ্লপ, তারপরে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার কি। তো এগুলো আসলে একটা দিনে তো আর সব বিস্তারিত আলোচনা, আস্তে স্ক্যাটার ভাবে আমি বিভিন্ন মেসেজের আনসার দিচ্ছি। এরপরে আমি পরের সেশনটা করব শুধু একবার এটা ধরে ধরে করবো যে এটা ইম্পর্টেন্ট, এটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট, এটা করবেন। তো আজকে আমি জাস্ট বলতেছি আপনাদের, একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি। এখন এই যে আপনি যে পড়াশোনা করলেন এতদিন, করার পর আপনাকে এখন নিজেকে যাচাই করতে হবে। ধরেন আপনি এখানে মডেল টেস্ট দিলেন, তো সেটা যাচাই করার জন্য তো আপনি ধরেন এই যে যেটা বলছিল, আমাদের রায়হান এখানে যুক্ত আছে,
তো রায়হান আমার সরাসরি স্টুডেন্ট। আমি ঢাকায় একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ছিলাম, তো সোনারগাঁ ইউনিভার্সিটির আন্ডারে। তো ওইখানে আমি জব করেছি 4 বছর, তো ওইখান থেকেও কমপ্লিট করেছে। তো ও ওর একটা পোর্টাল আছে যেখান থেকে খুব ইজিলি আপনি পরীক্ষা দিয়ে আপনি নিজে পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে আপনার আপনার মেরিট লিস্ট আপনি সবকিছু দেখতে পারবেন। যদি এক্সাম্পল আপনি আপনাকে দেখাই, আপনি তো পড়লেন, প্রত্যেকটা অধ্যায় টপিক ধরে ধরে পড়ার পর আপনি কি করতে হবে, আপনাকে এইখানে ওই বই থেকে প্র্যাকটিস করবেন। করার পর আপনি বই প্র্যাকটিস করার পর আপনি চলে যাবেন কোথায়, যে দেখি আমি এখন একটা পরীক্ষা দেই, পরীক্ষাতে আমার এটা কি হয়। আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম রেজাল্ট দেখাচ্ছি এখানে। যেমন আমাদের ব্যাচের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল একটা, এখানে 24 জন অ্যাটেন্ড করেছে। এটা একটা মডেল টেস্ট ছিল আর কি। দেখেন এইখানে এটা হচ্ছে লাস্ট, এই যে আপনাদের বিসিএস যারা পরীক্ষার্থী, আমাদের কিন্তু বিসিএস একটা ব্যাচ আছে, হ্যাঁ। সো সেই পরীক্ষার্থী যারা, তাদেরকে রায়হান পরীক্ষা নিয়েছে আর কি। তো এইখানে 50টা কোশ্চেন দিয়েছিল, ম্যাক্সিমাম 40টা কারেক্ট করতে পেরেছে, 10টা রং, 5টা কি হয়েছে কাট মার্কস। বলতে এখানে যেহেতু 0.5 করে দেওয়া ছিল কাট মার্কস, হ্যাঁ, তো এই জন্য 5টা রং গেছে। ঠিক আছে, আপনি এইভাবে সরাসরি আপনার মেরিট পজিশন, আপনার প্যানেল থেকে আপনি কি দেখতে পারবেন, আপনার মেরিট মেধা তালিকা দেখতে পারবেন, আপনার পজিশন কত। এটা হচ্ছে ওভারঅল যারা পরীক্ষা দিয়েছে, 24 জন পরীক্ষা দিয়েছে এখানে। দেখেন 40-এ, এটা কিন্তু তার প্রস্তুতি ছাড়া, তাহলে আপনার কিন্তু এর সাথে প্রতিযোগিতা করতে হবে। আবার এখানে কিন্তু 18ও কারেক্ট করেছে, এরকমও আছে। আপনাকে মার্কস ধরতে হবে কোনটা, এটা, কারণ আপনার কাট মার্কস আছে যেহেতু, নেগেটিভ মার্কিং। তার 16 যে পেয়েছে আর যে, সরি, এখানে যে 35 পেয়েছে আর আপনি 2 পেয়েছেন, এই দুইজনের ভিতরে কি কম্পারেটিভ কি, মানে পার্থক্যটা কতটুকু দেখেন। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, পড়তে হবে। এখন যে 35 পেয়েছে তার সাথে যদি আপনি তুলনা করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে। সে কিন্তু পড়াশোনা না করে মোটামুটি এই পর্যায়ে আছে, তার মানে সে পড়াশোনা করলে আর একটু কোথায় যাবে। এ কিন্তু আমাদের ব্যাচে যুক্ত আছে, আমাদের একটা ছোটখাটো ব্যাচ আমরা চালাই আর কি। মানে এই, তো এইখান থেকে পরীক্ষা দিয়ে আপনি মেরিট লিস্ট দেখলেন, আর এইখানে আপনার আর্কাইভে কোশ্চেন গুলো থাকবে, আপনি যখন ইচ্ছা তখন পরীক্ষা দিতে পারবেন। তো আমি আরেকটা সেশন নিব, এর আগে রায়হানকে ছোট্ট 5 মিনিটে তোমার এই পরীক্ষা পদ্ধতিটা একটু দেখাও তো আমাকে, যে কিভাবে কি হয়। রায়হান যুক্ত আছো আমার সাথে? জি স্যার, আমি যুক্ত হ্যাঁ, আছি। একটু তুমি দেখাও, তারপরে আমি বাকি কন্টিনিউ করব। সবাই আশা করি যুক্ত থাকবেন, হ্যাঁ। আরো কিছু আনসার দিব আপনাদেরকে। হুম, দেখাও, শেয়ার দাও। পারমিশন জি স্যার, পাচ্ছ না? শিখে দিচ্ছি। হুম, আচ্ছা, পারমিশন দিয়েছি, দেখো। তার পাশাপাশি বলছি, আপনারা অধ্যায়, এখন কিন্তু সময় নেই, পড়তে হবে। আপনার জেনারেল আছে, টেকনিক্যাল আছে, আমরা তো টেকনিক্যাল গাইড করবো, আর জেনারেল আপনাদের হয়তো বা বলবো যে এটা এখান থেকে পড়েন, এটা পরীক্ষা নিব। কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এখন থেকে পড়াশোনা শুরু করে দেন, হ্যাঁ। একটা পরীক্ষা কি দিতে পারবা সবার সামনে এখন? জি স্যার, দিতে পারবো আমি একটা পরীক্ষা। পরীক্ষা দাও দেখি। স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা পরীক্ষা দাও। স্যার, আমি যদি আইটি জব প্রিপারেশনের একটা পরীক্ষা দিতে হুম, যাই। দাও। তোমার সময় 5 মিনিটের ভিতরে শেষ করবা, হ্যাঁ। স্যার, এখানে রুটিন, ফলাফল, আর্কাইভ সেকশন, হুম। মেধা তালিকা সবগুলোই দেখতে পারবে। আমরা পরীক্ষা, সরাসরি পরীক্ষা শুরু করে দিই। জি স্যার, পরীক্ষা এখানে টাইম দেখাবে, টোটাল মার্কস, এক্সাম ডিউরেশন। আচ্ছা, আমি কি টাইম যদি চলে যায় অটো সাবমিট হবে না? জি সাবমিট স্যার, হবে না? অটো সাবমিট হবে, অটো সাবমিটও হবে। আবার যদি মনে হয় যে না, অটো সাবমিটটা রাখবো না, সেটাও করা যাবে। অটো সাবমিট থাকতে এখান হবে। থেকে। টাইম আউট হয়ে গেলে সে যদি সাবমিটই না করতে পারে, তাহলে তো ধরো পরীক্ষা দিল, সাবমিট হলো না, আবার দেওয়া লাগবে। আচ্ছা, তার মানে সাবমিট হলো, এখন কত পেয়েছো সেটা দেখাবে না? জি স্যার, হুম, এই যে মোট সঠিক সঠিক উত্তর, মোট ভুল উত্তর, মোট কাটমার্ক, হুম, এখানে আমি দেখতে উত্তরপত্র চাচ্ছি দেখা এটা। যাবে, ফলাফল আচ্ছা, গুলো দেখি, দেখা যাবে। আগে উত্তরপত্রটা দেখি। এই যে স্যার, উত্তরপত্র, নির্বাচিত তার মানে উত্তর ছিল তুমি, এটা। হ্যাঁ, জি স্যার, সঠিক উত্তর এটা হবে। আর এখানে ব্যাখ্যাও আছে যে কি জন্য এই উত্তরটা হয়েছে অথবা ভুল হয়েছে, হুম, এটার রাইট, ব্যাখ্যাটাও এখানে দেওয়া থাকবে। ভেরি গুড, হ্যাঁ। যা এটা ভুল প্রতিটা এর উপরে করেছো। দেখা থাকবে। আচ্ছা, এটা ভুল হলো জি যে, স্যার, এটা কি সঠিক অ্যান্সারটা দেওয়া আছে এখানে? জি স্যার, সঠিক এটা তো দেওয়া আছে এটা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, একসাথে দুইটাই হয়ে যাবে, যে মানে আমার আনসার আমি দিয়েছি কি এবং হয়েছে কি, হ্যাঁ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তারপর এটা সাবমিট করো না, এই জন্য দেখায়নি। সাবমিট করতে হবে, সবগুলা কোশ্চেন আনসার দেওয়া লাগবে, তারপরেই কেবলমাত্র এখানে দেখাবে, এই জন্য এটা দেখাচ্ছে না। জি স্যার। আচ্ছা, আর কি আছে দেখাও, আর মেধা তালিকা দেখবো, তোমার মেধা তালিকা পজিশন কত দেখাও। সরাসরি আইটির এরকম প্ল্যাটফর্ম নেই, এমনি অনেক প্ল্যাটফর্ম আছে, জেনারেলের পরীক্ষা দেওয়া যায়, অনেক এর থেকে আরো ভালো আছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদের জন্য এখন যেটা দরকার সেটার ইমিডিয়েট সলিউশন বলছি আর কি।
আচ্ছা। স্যার এটা হচ্ছে মেধা তালিকা। হ্যাঁ, তুমি কোন আইডি থেকে ঢুকে পরীক্ষা দিলা? স্যার আমি একটা ডেমো আইডি থেকে জাস্ট ও দেখানোর আচ্ছা জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখানে আর কি সুযোগ সুবিধা আছে তাহলে একটু বলো। স্যার এখানে অনেক সুযোগ সুবিধা আছে। প্রথমত আহ, যদি আমি বলি, সেটা হচ্ছে লাইভ এক্সাম সিস্টেম। নির্ধারিত সময়ে রিয়েল টাইমে এক্সাম পরীক্ষা দেবে, সাথে সাথে হুম, রেজাল্ট সহ বিশ্লেষণ পাবে। উত্তর, সঠিক উত্তর, ভুল সবকিছুই সিস্টেমে অটো অ্যানালাইসিস করে দেখাবে। মেরিট লিস্ট সিস্টেম, আপনি কোন অবস্থানে আছেন ব্যাচ ভিত্তিক সেটা লাইভ র্যাঙ্কিং এর মাধ্যমে দেখতে পারবে। প্রগ্রেস ট্রেকার আছে, আপনি কোন টপিকে দুর্বল কোন টপিকে ভালো করছেন সেটা আপনার ড্যাশবোর্ডে শো করবে। এতে করে আচ্ছা। আপনি জানবেন কোথায় কোন সাবজেক্ট বা কোন টপিকে সময় বেশি দিতে হবে। তারপর আছে স্যার আর্কাইভে ক্লাস কোশ্চেন গুলো আর্কাইভ থাকবে সেকশন। নাকি? আর্কাইভটা দেখাও তো দেখি, জি স্যার, আর্কাইভে ক্লাস, পরবর্তীতে। হ্যাঁ। স্যার তারপর আছে হচ্ছে আর্কাইভ সেকশন। ক্লাসের আর্কাইভ হচ্ছে যখন ক্লাস মিস করবে তখন ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখবে। আর পারফরমেন্স আর্কাইভ হচ্ছে প্রতিটি পরীক্ষার ফলাফল, সঠিক উত্তর, ভুলের ধরন সবকিছু সংরক্ষিত থাকবে, যা দিয়ে রেগুলার প্র্যাকটিস করতে পারবে যে কোনো সময়। আচ্ছা, একটু তাছাড়া আর্কাইভে। ব্যাচের বাহিরেও বাড়তি প্রস্তুতির জন্য স্যার আর্কাইভ সেকশনটা যদি আমি একটু দেখাই। দেখাও তো, একটু দেখুন। এই যে স্যার আর্কাইভ সেকশনটা। হুম। এখানে আমি যে পরীক্ষাগুলোতে আগে পরীক্ষা দেই নাই ওই পরীক্ষাগুলো আমি আবার নতুন করে দিতে পারবো এবং কি প্রশ্ন দেখতে পারবো। কারণ আমি এই আচ্ছা পরীক্ষাটা দেই নাই, এই পরীক্ষাটা এখন যদি আমি প্র্যাকটিস করতে চাই, এই যে পরীক্ষাটা আচ্ছা। আমি এখন প্র্যাকটিস করতে পারবো, এই হুম। পরীক্ষাটা দিতে পারবো। ও সেম আচ্ছা এরকম আরো যে পরীক্ষাগুলো আছে সবগুলা পরীক্ষা এখান থেকে আমি প্র্যাকটিস করতে পারবো, বিষয়ভিত্তিক আচ্ছা। প্রশ্ন আচ্ছা, দেখতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ। মানে এটা আসলে আমাদের লাস্ট এই এই প্ল্যাটফর্মে একটা ব্যাচ আমরা চালু করেছি, ব্যাচ 7, আমাদের রেগুলার আইটি জব প্রিপারেশন। আর এখন যদি আপনারা এটাতে ভর্তি হন, মানে আমাদের যেটা বিসিএস ব্যাচ আছে, সেক্ষেত্রে হয়তো বা এখানে পরীক্ষা দিয়ে দিতে পারবেন আপনারা। তো ঠিক আছে, এখানে আর যদি কিছু বলার না থাকে তাহলে তোমাকে ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। তোমার কি আর কিছু দেখানোর আছে? আসলে আর কিছু দেখানোর নাই, তবে গর্ব করে বলতে পারি আইটি রিলেটেড বা বিসিএস বা সরকারি নিয়োগ প্রস্তুতির জন্য এরকম এক্সাম প্যানেল বর্তমানে বাংলাদেশে আর কোথাও নেই। আমরা চাই যে যারা বিসিএস এর হলে যাবে তখন যেন মনে না হয় আর একটু সময় পেলে ভালো হতো, বরং আপনি যেন বলতে পারে যে আমি প্রস্তুত আছি। আমাদের এই সিস্টেমটা আমি মনে করি যে যারা প্র্যাকটিস করবে তারা খুবই ভালো করতে পারবে আশা করি। হুম, ঠিক আছে তাহলে, ধন্যবাদ। হ্যাঁ, স্যার এই এমসিকিউ গুলো কোথায় থেকে কালেক্ট করা স্যার? কিভাবে জেনারেট করা এটা হয়েছে এমসিকিউ? ম্যানুয়ালি এন্ট্রি দিতে হয়। আপনি ধরেন একজন এক্সামিনার বা কোশ্চেন প্রণয়নকারী, আপনি কোথায় থেকে কোশ্চেন দিবেন? সে এখন ধরেন আমি যদি কোশ্চেন করি, হয়তো বা আমার বই থেকে কিছু দিব, কিছু এআই জেনারেট করব, কিছু অনলাইন থেকে নিব, নিয়ে একটা কোশ্চেন করে দিব, বা বিভিন্ন বিগত সালের কোশ্চেন থেকে নিব। এরকম মানে এই কোশ্চেন গুলো হবে মূলত আপনার বিগত সালের কোশ্চেন, পিএসসির যতগুলা কোশ্চেন আছে, বিসিএস বলেন আদার্স অন্যান্য এপি এমই যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চেন, প্লাস হচ্ছে ধরেন এখন যেহেতু নতুন সিলেবাস আপনি পরীক্ষা দিবেন, এই সিলেবাসটা তো প্রিলির প্রথম সিলেবাস, প্রিলিতে এই সিলেবাসে কখনো পরীক্ষা হয়নি। আর এটাতে যেহেতু পরীক্ষা দিবেন, তো এটার কোশ্চেন প্যাটার্নটা আপনাকে ধরে নিতে হবে, একটু হার্ড হবে। একজন কোশ্চেন করতেছিল আমাকে বাংলা না ইংলিশ, আবার এটার আনসার কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, আপনি ধরে নিয়ে ধরেন ইংলিশেই হবে, আপনি পড়াশোনা করেন, বাংলায় হলে যে সুবিধা হবে এরকম কিছু পাবেন না। এখানে ইংলিশে যে কোশ্চেন গুলো থাকবে, আমি আপনাকে কোশ্চেন সহ দেখাইলাম যে কি ধরনের কোশ্চেন থাকে। দেখেন, এটাকে আপনি ইংলিশে বুঝছেন না যে দ্য ইউজ অফ হাই স্পিড সার্কিট ব্রেকার, এটা আইসিটির জন্য ইম্পর্টেন্ট। এটাকে আপনি বুঝলেন না, নিচের কোনটা হাই স্পিড সার্কিট ব্রেকারের জন্য ইউজ করা হয়। তারপরে এখানে এক্স এক্স এট দ্য রেট এর পরে যা থাকে সেটার নাম কি, এটা বলছি এখানে। তো এই ধরনের কোশ্চেন থাকে, আপনি বাংলা ইংলিশ যেটা হোক পড়াশোনা শুরু করে দেন, ওইটা নিয়ে টেনশন করে যদি এখন সময় নষ্ট করেন তাহলে হবে না। আর এই ধরনের কোশ্চেন গুলা এসব বিভিন্ন ওয়েবসাইট প্লাস হচ্ছে যেটা বললাম আর কি, কোশ্চেন এখন ধরেন আপনি যদি এক্সামিনারকে কোশ্চেন করেন যে স্যার আপনি কোথায় থেকে কোশ্চেন করবেন, আনসারটা আমি ওরকমই দিব আর কি, ওরকম আর কি। হ্যাঁ, কোশ্চেন আপনার অবশ্যই স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, এবং বিগত সালের কোশ্চেন, ওয়েবসাইট বেস সবকিছু মিলিয়ে হবে। আপনি যেসব বইগুলা ফলো করেন সবকিছু বই মিলিয়ে আপনার পরীক্ষা হবে। হুম। তো আমি এই ফাঁকে একটু বলে নিই অন্য আলোচনার শুরুতে যে আমাদের যে কোর্স আউটলাইনটা সাজানো আছে সেটা এইভাবে দেখেন। এখানে দেখেন আমি এটা দুইটা জিনিস এখানে বের করেছি, একটা হচ্ছে 971 কোড এবং 281 কোড, যেগুলো কমন জিনিস আছে সেগুলো একসাথে ক্লাস হবে। এই সাবজেক্টটা দুইজনেরই কমন, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং, কারো লেখা আছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম। তারপর ডাটা স্ট্রাকচার, এটা দুই জায়গায় সেম লিখে অ্যালগোরিদম। তারপরে ডিজিটাল সিস্টেম, এটা 971, আর ডিজিটাল লজিক ডিজাইন হচ্ছে 281 এ। দুইটার টপিক সিমিলারিটি আছে, কিছু কম বেশি আছে, সেটা আপনাদের
জেনারেল পারপাসে সবারই লাগবে। তারপর হচ্ছে ডাটা কমিউনিকেশন, এটা 2 জায়গায় আছে, আইসিটি তেও আছে, সিএসসি তেও আছে, অর্থাৎ 971 এবং 281 কোড। তারপর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এক জায়গায় নাম আছে, অন্য জায়গায় আছে কি ডাটাবেজ সিস্টেম, দুইটাই সেম। অপারেটিং সিস্টেম দুইটাতেই সেম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অন্য জায়গায় আছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিজাইন। এখানে কিছু ডিজাইন আর্কিটেকচার রিলেটেড কিছু কোশ্চেন এই সফটওয়্যার ডিজাইনের ভিতরে পাবেন, যেটা আপনাদের একটা টপিক সি আছে সফটওয়্যার আর্কিটেকচার। এটা আপনারা হয়তো পড়ে আসছেন, কেউ পড়েন নাই, এরকমই দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কি সফটওয়্যার আর্কিটেকচার। এটা কিন্তু নতুন অ্যাড না, আমার 2020 সালের বই, তখন থেকে এটা আছে। ওইটা হচ্ছে ওই প্যাটার্নের কিছু কোশ্চেন এখানে হবে। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এআই এর যুগ, আপনারা সবাই জানেন। তো এআই এর প্রেক্ষাপটে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে এই ইনফরমেশন সিকিউরিটি, তারপরে সাইবার সিকিউরিটি, তারপরে এই 4IR এর যে টেকনোলজি গুলো আছে, তো এই রিলেটেড বেসিক বা এই রিলেটেড তথ্য আমাদের যে ম্যাডাম আপনাদেরকে এখানে কিছুক্ষণ কথা বলেছে, উনি কিন্তু এটাতে খুব এক্সপার্ট। হ্যাঁ, উনি কিন্তু এগুলো নিয়ে কাজ করে সিকিউরিটি নিয়ে, এবং উনি ডাটাবেজ অ্যানালিস্ট আর কি, ধরেন ডাটাবেজের কোয়েরি, তারপর বিভিন্ন সিকিউরিটি লেভেলের কাজ করেছে। উনি রিয়েল কিছু আপনাদেরকে হয়তো বা শেয়ার করতে পারবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর এগুলো তো আজকে নেক্সট সেশনে আমি আপনাদেরকে বলবো কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা কম, কোনটা বেশি পড়বেন, কোনটা কম পড়বেন। এটা আমি 3 তারিখের পর ওই সেশনটা নিবো। আমার 46 বিসিএস এর আমাদের প্রায় 60+ স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের রিকোয়েস্টে ওটা আমরা ওই সেশনটা পরে নিবো। তারপর মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং 2 জায়গায় আছে, তারপরে কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার, তারপরে কি ইন্ট্রোডাকশন অফ টু কম্পিউটার সিস্টেম। এটা কিন্তু দুই কোড হলেও পড়াশোনা একই টাইপের, একটু পার্থক্য আছে, সেটা আমরা যদি ক্লাস নিই সেটা বলে দিব যদি আমাদের ক্লাস করেন। কম্পাইলার ডিজাইন, এটা থেকে অনেক কোশ্চেন আসবে, এবং নিউমেরিক অ্যানালাইসিস। এটাকে আগে রিটেনের সময় আমি অ্যাভয়েড করতে বলতাম, যে নিউমেরিক অ্যানালাইসিস থেকে কি করা যাবে, আনসার করা যাবে না। আপনারা জানেন নিউমেরিক অ্যানালাইসিস যে থিওরেম গুলো আছে, এগুলো আপনারা ভার্সিটিতে পড়ে আসছেন, ওগুলো আমরা এই সময়ে মানে কভার করতে পারবো না, এরকম বলে আমরা আনসার করা বলতে ওই যে যেটা ছাড়ার জানতে হবে, কোনটা ছাড়তে হবে। বেসিক ফিজিক্স, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, তারপরে হচ্ছে একটু মিউট করে রাখবেন, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক সার্কিট, বেসিক ইলেকট্রনিক্স, যাই হোক এটা। এখন আমাদের এখানে যেটা সাজানো হয়েছে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা পরীক্ষার পর প্রত্যেকটা লেকচারের পর একটা করে এমসিকিউ পরীক্ষা দিবেন, প্রত্যেকটা সাবজেক্টের পর একটা করে এমসিকিউ পরীক্ষা দিবেন। তার মানে আপনি কন্টিনিউয়াস প্রসেস, আপনি প্রতিদিন আপনি এটার ভিতরে থাকবেন। একদিন ক্লাস, ওইটার উপরে পরের দিন পরীক্ষা, এভাবে আপনার চলতে থাকবে। আপনি লাস্টে সাবজেক্টিভ অল সাবজেক্টের উপরে একটা প্রবলেম সলভিং ক্লাস, তারপরে ধরেন অল সাবজেক্টের উপর মডেল টেস্ট হবে 3টা, আলাদা আলাদা কোডে পরীক্ষা হবে 2টা। তো এইটা হচ্ছে মোটামুটি কোর্স আউটলাইন আর কি। তো এখন এই কোর্স আউটলাইনটা এটা আমি সংক্ষেপে বলে নিচ্ছি, তারপরে আপনাদের কোশ্চেন নিব। এটা এখন কোথায় কিভাবে কি করবেন, এটাতে যদি আপনাদের কারো আগ্রহ থাকে, আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, প্রায় 50+। তো আর আমাদের বেশি নেই না, আমাদের তো কোশ্চেন ম্যানেজ করা আবার এগুলা অবজারভেশন করা, আর হয়তো বা কিছু সংখ্যক নেওয়া হবে। তো আমাদের ম্যাক্সিমাম 70 জন করে আমরা ব্যাচ করি। আমাদের ব্যাচ 7 যেটা চলে ওটাতে 70-র মতো মনে হয় আছে। তো এই তো এইখানে ভর্তির প্রসেসটা যেটা হচ্ছে সেটা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, বা এই যে আমাদের ওয়েব ইনস্টিটিউট আমি শেয়ারে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আমি একটু আপনাদের কোশ্চেন নিব, তারপরে একটু আলোচনা করে আজকে 11টা 15-20-এর মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, আমি শেয়ারটা দেই। আচ্ছা, আপনি যখন এই যে এখানে আমাদের ইটা দেওয়া আছে ভর্তির প্রসেস, যে আপনি এখানে গিয়ে যে আমাদের এখানে এই যে আইটি জব বিসিএস 49 বিসিএস প্রিলিমিনারি, এখানে গিয়ে আপনি যদি যান ভিউ কোর্স, এখানে গিয়ে কোর্স ফি মাত্র 2000 টাকা। এখানে গিয়ে কি করবেন, জাস্ট জয়েন নাও ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ইভিনিংটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু রাতে ক্লাস হবে 9:30টার সময়। জয়েন নাও দিলে আপনার পেমেন্ট অপশন, আমি দিচ্ছি না, লগ আউট হয়ে যাবে, এই জন্য। হ্যাঁ, পেমেন্ট অপশন পেমেন্ট করে দিবে, একটা প্যানেল পাবেন, তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড থেকে পরবর্তীতে আপনি আপনার সবকিছু দেখতে পারবেন। তো ঠিক আছে, এটা একটা অফ টপিক ছিল, তারপরে আমি বলে দিলাম যদি কেউ জিজ্ঞেস করেন এই জন্য। তা আমাদের এই ব্যাচের এরকম আবার গ্রুপ থাকবে, এই যে আমাদের এটা একটা ব্যাচের গ্রুপ, এখানে যেমন 65 জন, আমরা বললাম না যে এরকম 65-60 এরকম নিয়ে আমরা ব্যাচ গুলা পরিচালনা করি, এটা আমাদের একটা ব্যাচ। হ্যাঁ, তো এই
তাহলে এই মোটামুটি স্ক্যাটার্ড ভাবে অনেক আলোচনাই হয়েছে। এখন আমি আপনাদের 5 মিনিট আপনাদের কোশ্চেন সরাসরি বল করবেন, আমি আনসার দিব, তারপরে আমি আরেকটু আলোচনা করবো। এরপরের সেশন যেটা নিব সেটাতে আপনাদেরকে আমি কি করব, ওই কোন টপিকস ইম্পর্টেন্ট, কারণ ওই যে আমার 46 বললাম, ওই ব্যাচে আমাদের 60+ স্টুডেন্ট আছে, তাদের আমাদের দরকার। আর আমাদের যে নতুন ব্যাচ শুরু হবে, এই ব্যাচের ক্লাস শুরু হবে 4-5 আগস্ট থেকে। ওই কারণ ওই যে 3 তারিখের পর ওই যারা 46 পরীক্ষা দিচ্ছে তাদের কথা বিবেচনা করে 3-4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সরি ক্লাস শুরু হবে। আর আমাদের বইটা আসবে বাজারে হচ্ছে 5 থেকে 10 তারিখের মধ্যে, যেটা বললাম আমি, কম্পিটিটিভ প্রিলিমিনারি। আর আমি ওইটা নিয়ে কাজ করছি বিদায় মানে একটু পিছাই দিচ্ছি সবকিছু আর কি, বই নিয়ে আমি একটু ব্যস্ত আছি, কারণ একা কাজ করতে হয় তো অনেক মানে সময় প্রয়োজন। তো যারা ভর্তি হবেন ব্যাচে সরাসরি ওইখান থেকে ভর্তি হতে পারেন, বা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, বা ওই যে রায়হান আছে ওকেও মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে সেখানেও মেসেজ করতে পারেন। কিন্তু ওই গ্রুপটা আমাদের ওপেন প্ল্যাটফর্ম, ওইখানে আমি আরো কিছু সেশন নিব, ওটা চলতে থাকবে। আমি যখনই সময় পাবো, যখনই ফ্রি সময় পাবো, তখনই আমি ওইটাতে মানে আপনাদেরকে সেশন নিব, হ্যাঁ, সবার জন্য একটু উপকারে আসে। তো এই আর আমাদের টিচার্স প্যানেল মোটামুটি আপনারা শুনছেন কে কে আছে। আমাদের এখানে পিএসসি তে কি ধরনের কোশ্চেন হয়, আপনি যদি আমাকে বলেন যে না, আপনি তো ব্যাংকে জব করেন, আপনি বই লিখেন, আপনার পিএসসি, হ্যাঁ আমাদের ওই এক্সপার্টও আছে। আর আমি যেহেতু 15 সাল থেকে কোশ্চেন অ্যানালাইসিস করি, আপনাকে মোটামুটি এটুকু বলে দিতে পারবো যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোন টপিক কি ধরনের আসতে পারবে। লাস্ট বাংলাদেশ ব্যাংকের এডিট যে পরীক্ষাটা হয়েছে, ওই কোশ্চেন প্যাটার্ন এবং আমি একটা মডেল টেস্ট নিয়েছিলাম, কেউ যদি এখানে যুক্ত থাকেন হুবহু ওই প্যাটার্নে পরীক্ষা হয়েছে। তার মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মানে একটু মানে স্টাডি করে এই জন্য বলা যেতে পারে আর কি। তারপরে আমি 100% শিওর না, কখনো 90% বলবো, এটা কখনো 100% বলা যায় না। তো ওইটা বুঝতে পারবো। আর বাকি তো দেখলেনি। আর ওই ডেস্কোতে যিনি আছে উনি বিসিএস কিন্তু 46 ওনার রিটেন দেওয়ার কথা ছিল, দেয়নি। ওনার কি হচ্ছে, উনি মানে ডেস্কোতে জব করবে কিন্তু এমনি পরীক্ষা দেয় 46, কিন্তু প্রিলি টিকা, হ্যাঁ, উনি এর আগে 3-4টে পরীক্ষা দিয়েছে, সুতরাং প্রিলি সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা আছে। তো আমরাও পরীক্ষা দিয়েছি। তারপরে আরো আছে আমাদের সাথে যারা, ওই যে সোহাগ ভাইয়ের কথা বললাম, তানভীর ভাই, ওনারাও তাদের সাইডে অনেক এক্সপার্ট। সোহাগ ভাই যেহেতু 6 গ্রেডের জব হলে কি নবম গ্রেডে গিয়ে আবার করবে, ব্যাংকের চাকরি 6 গ্রেড মানে 35,500 টাকা বেসিকে ঢুকে 3 বছর ইনক্রিমেন্ট পেয়ে এখন 60-70 হাজার টাকা স্যালারি পাচ্ছে। তো এখন কি আবার নবম গ্রেডের চাকরিতে যাবে? যত যাই হোক, ব্যাংকে কিছু সুযোগ সুবিধা আছে, যাদের একটু টাকা পয়সার চিন্তা ভাবনা থাকে তারা কিন্তু ব্যাংকেই জব করে, কারণ এখানে ইনক্রিমেন্ট প্লাস হচ্ছে প্রমোশন, এই ধরনের সুযোগ সুবিধা থাকে একটু বেশি। আর মানে গ্রেড 1 পর্যন্ত আপনি যেতে পারবেন। তো এই তারপরে হচ্ছে আরো একজন আছে, উনি নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলেন, ইলেকট্রিক্যাল সাবজেক্টের ইলেকট্রিক্যাল পার্ট গুলো উনি দেখবে। তা আমাদের মোটামুটি যতটুকু বললাম আপনাদেরকে, তো আমাদের কোর্সের বিজ্ঞাপন বলতে ওইটাই। এখন আপনারা একটু কোশ্চেন করেন, আমি আনসার দিব, হ্যাঁ। আর আমি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু ওই গ্রুপটা ক্রিয়েট করেছি আপনাদেরকে, ওই ওই রায়হান করেছে, আমি ওইখানে যুক্ত আছি, আপনাদেরকে ফ্রি কিছু সেশন আমি পরিচালনা করবো, আপনারা যুক্ত থাকবেন যদি কারো উপকারে আসে। আর এইটাতে যদি কেউ যুক্ত হন, স্পেশাল কেয়ারে হয়তো বা ক্লাস করলেন, আমাদের যারা টিচার্স প্যানেল আছে তাদের সাথে কমিউনিকেশন করলেন, তারা আপনাকে গাইড করবে। আর আমাদের এখানে একবার এনরোলমেন্ট করলে, আর আজকে কিন্তু এখানে ফ্রি সেমিনারে মিনিমাম ধরেন 20 থেকে 25 জন আছে আমাদের বিভিন্ন ব্যাচের, যারা এখনো জব হয়নি বা বিসিএস দিবে, অন্য জবে আছে, যে আমাদের তাদেরকে অ্যাক্সেস দিই ফ্রি। তারপরে এই পরীক্ষাগুলো হবে, তারা দিতে পারবে। এই আর কি। তো যারা মানে চান আমাদের ব্যাচ সম্পর্কে জানতে আরো বিস্তারিত, আমরা বলবো আমাদের ব্যাচের আমরা এই কয়েকজন আছি, 5 জন আমাদের টোটাল টিচার, আর মেন্টর গাইড টেকনিক্যাল সাপোর্ট হিসেবে আমাদের সাথে রায়হান আছে, ও আপনাদেরকে সাপোর্ট করবে, ও সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো আর আর এই একটু কোশ্চেন করলে ভালো হয়, আমরা বলেই যাচ্ছি, আপনাদের কাছ থেকে কিন্তু একটা কথাও আসেনি এখন পর্যন্ত, স্যার একটু আসসালামু আলাইকুম। কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি ওই যে প্রশ্ন করেছিলাম যে কোডের ব্যাপারটা, আমাদের যে 971 আর আইসিটি 281-র সাথে 892 এর সিলেবাস কিন্তু মানে পুরোটাই ডিফারেন্ট। এখন এখানে আসলে মেধা তালিকা কিভাবে করবে, মানে একসঙ্গে করবে নাকি মেধা আলাদা তালিকা আলাদা, বা এই মেধা কোডের জন্য তালিকা এই কোটা আছে? কখনোই আলাদা আলাদা হবে না, সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে এখানে। বুঝতে পারছেন? আপনি তো এই যে আমি বলতেছেন যে আমার প্রশ্ন ছিল এই জায়গায় এখানে যে 281 আর 971 এর মধ্যে কিছুটা মিল আছে, কিন্তু 892 পুরোটা আলাদা সিলেবাস। এটা তো ইলেকট্রিক্যাল, এখন ওরা এখন এটাই তো হচ্ছে ঘটনা। এখন আপনি যারা উপরে লেভেলে বসে আছে, আপনি 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 আমি যখন গিয়ে ওই লেভেলে গিয়ে বসবো, তো আমরা আমরা তখন এটাকে মডিফাই করতে হবে, কারণ 2015 সালের আগে যারা বিভিন্ন জায়গায় নিয়োগপ্রাপ্ত, তারা কিন্তু সবই জেনারেল ব্যাকগ্রাউন্ডে, বুঝছেন? And তারা কিন্তু বুঝে না যে আসলে আসলে কম্পিউটার তথ্য প্রযুক্তি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা কি, মানে এটা মানে তাদের একটু গ্যাপ আছে এখানে। তারা ভাবতেছে অ্যাপ্লাইড ফিজিক্স ফিজিক্স পাইলেই দিয়ে দিচ্ছে। কারণ ওই যে এখন হয়েছে কি, বিভিন্ন জায়গায় টিচাররা ক্লাস নিচ্ছে, ধরেন
অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ে আইসিটি ক্লাস চালাচ্ছে। এই জন্য কিন্তু টিচার দেখেন মাত্র 25টা দিয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট কলেজের সংখ্যা কম? এক একটা গভর্নমেন্ট কলেজে মিনিমাম 3 জন করে টিচার দরকার। আপনি সেই হিসাব করলে দেখেন কত শ টিচার দরকার, কিন্তু আপনার সার্কুলারে দিয়েছে মাত্র কয়টা? 25টা। তাহলে দেখেন, 25টা। আর বাংলায় দিয়েছে কয়টা? কারণ যেটা বাংলার মতোই তো একটা কম্পালসারি সাবজেক্ট, সবাইকে পড়তে হচ্ছে। তাহলে বাংলায় যদি দিয়ে থাকে 51টা, তথ্য প্রযুক্তিতে কেন 25টা হবে? এই জন্য সবাইকে মিলে কাজ করতে হবে, এটা কাজ চলছে, সবাইকে আগাইতে হবে। এখন হিউজ ডিফারেন্স হইলেও আপনাকে আলাদাভাবে কোনো মূল্যায়ন করার সুযোগ নেই, কারণ উনি ইলেকট্রিক্যালে সেও ওর সাবজেক্ট থেকে ওরও দুর্বলতা আছে। আপনি যেমন আপনার সিএসসি থেকে আপনি যে একেবারে মানে মানে খুব ভালো করে ফেলবেন বা খুব খারাপ করবেন এরকম না, আপনি ভালো মিডিয়াম পর্যায়ে ধরে রাখেন। ইলেকট্রিক্যাল থেকে পরীক্ষা দিয়েও কিন্তু একেবারে যে সে ভালো করে ফেলবে তার কোশ্চেন সহজ হবে এরকম না, কিন্তু জেনারেলটা সবারই সমান থাকবে। টেকনিক্যাল সাইডে কার কতটুকু এক্সপার্টিস সেটা আপনারা নিজেরা পরীক্ষা দিবেন। ধরেন এই পরীক্ষা আমারও পরীক্ষার বয়স, আমিও পরীক্ষা দিব, বুঝছেন? সুতরাং মানে এরকম না যে এটা ওরা বেশি পারবে আপনি পারবেন না, জেনারেল সবার জন্যই সমান। আর বাকি যারা আছে টেকনিক্যাল, যার যার সাইডে এক্সপার্ট সে দেখাবে, ওরা এখানে দেখাবে, সমস্যা কি? আপনি আপনার এখানে দেখাবেন। এখন 81-তে যারা আছে তারা তাদেরকে দেখাবে। এটা কিন্তু কম্পিউটার সায়েন্স, এটা হচ্ছে শুধু কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এটা কি 306 কি বলেন তো? ট্রিপলি এটা কি বলি? সরাসরি একটা সাবজেক্ট। মানে এদের সুবিধা হলো যে ওদেরকে ওদের সাবজেক্ট দিয়ে মূল্যায়ন করতেছে, কিন্তু আমাদেরকে কি করতেছে, ওদের সাবজেক্ট সহ আমাদেরকে মূল্যায়ন করে নিচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম। এটা একটু মানে যেমন তো দেখেন যে হ্যাঁ, সংশোধিত বিজ্ঞপ্তিতে আরেকটা কোড অ্যাড করছে 699, মানে যাই বিষয় কোড আর কি। হ্যাঁ, বিষয় কোড যাই হোক, ওরা 281 আন্ডারে পরীক্ষা দিবে, ওটা আপনার ওগুলা দেখার দরকার নেই। এখানে আরো 10টা অ্যাড করলে কি পরীক্ষা কিন্তু আইটি এবং আইসিটি এবং সিএসসি তে কিন্তু ধরে নেন পরীক্ষার কি সম্পূর্ণটাই ধরেন আপনার ফেভারেই সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা তারাই বেশি ভালো করবে, কারণ ম্যাক্সিমাম সাবজেক্ট গুলো সিএসসি রিলেটেডই। এখানে 2টা 3টা সাবজেক্ট নিয়ে আপনি হতাশ হওয়ার দরকার নেই। হ্যাঁ, যারা আইসিটি সিএসসি ইসি তে পড়ছেন সবাই ভালো করতে পারবেন। এখন এটা নিয়ে সমস্যা নেই, এগুলো সবাই জানেন তো। এগুলো পরে আমি আরেকটা ক্লাসে ব্যাখ্যা দিব কোনটা কোন সাবজেক্ট, এগুলো জানেন সবাই। অ্যাপ্লাইড ফিজিক্স, এটা হচ্ছে মানে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ইনফরমেশন এন্ড টেকনোলজি, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ইসি মনে হয় না? তো এরকম। তো এগুলা নিয়ে আমি আরো বলবো বিস্তারিত। সুতরাং আপনারা যে যে কোডেরই হন না কেন, এইখানে আপনার আপনার সাবজেক্টে আপনি নিজের দক্ষতাটা নিজের, জেনারেল কিন্তু সবার সমান, কারণ আপনি কোন সাবজেক্টে এক্সপার্ট সেটা তারা আপনার সাবজেক্ট দিয়ে বিবেচনা করে দেবে। আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি সিএসসি আর আইসিটির জন্য সব থেকে বড় হচ্ছে মানে তারা ওই যে ফিজিক্সটা পড়ে আসা লাগতেছে আইসিটি, এখানে কিছুটা মানে অবশ্যই হয়েছে, কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে বলতে পারবো না যেটা পুরাটাই। অবশ্যই যারা এটা চিন্তা ভাবনা করে কাজ করেছে সবার জন্যই মানে। আচ্ছা, তারপরে বলেন। স্যার এই প্রিলিমিনারি বইটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার আপনাদের সর্বশেষ যে সংস্করণটা ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফোর্থ এডিশন। 2024, এটা থেকে। হ্যাঁ হ্যাঁ, জি জি। এটা আমার কাছে আছে, কিন্তু ওই যে নতুন যেটা বাজারে বের হবে এটা কবে আসবে, আর এটা পরিবর্তনটা কি স্যার? এটা 5 থেকে 10 আগস্টের মধ্যে আসবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, কোনো ঝামেলা না হয়। এখানে নতুন বলতে এই বিসিএস এর, অংশটুকু। হ্যাঁ, জি স্যার, মানে বিসিএস এর সিলেবাসটা কি এখানে অ্যাড করা হয়েছে নতুন বিসিএস বইটাতে? এর সিলেবাস আগের বইয়ে যা ছিল তা তো থাকবে। আপনি এগুলো তো সব ছিল আগের বইয়ে, যে কম্পিউটার আর্কিটেকচার, আপনি এগুলো বাদ দিতে পারবেন? এগুলো তো আছেই। নতুন কিছু জি জি। কোশ্চেন সবগুলাতে অ্যাড হয়েছে। একেবারে অ্যাড হয়েছে নতুন নিউমেরিক অ্যানালাইসিস, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট। আর এইখানে গিয়ে অ্যাড হয়েছে এই লাস্টে জেনারেল পার্টটুকু। আর নতুন যে 2025 সালে পরীক্ষা হয়েছে যেমন 46 অ্যাড হয়েছে, আর এখানে 25 সালের কোশ্চেন গুলো অ্যাড হয়েছে। এটুকুই। এখন যাদের কিনার সামর্থ্য আছে ধরেন একটা কিনে নিলেন, না হলে আমার সাথে যোগাযোগ করেন। আমি এই অংশটুকুর পিডিএফ প্লাস হচ্ছে এই অংশটুকুর পিডিএফ যারা বই নিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে প্রোভাইড করবো। আর জি যদি কেউ স্যার। নতুন বই নিয়ে প্র্যাকটিস করতে চান তারাও যোগাযোগ করবেন, তাদের জন্য বিশেষ অফার থাকবে। আমার বই জি একবার স্যার। যে নেয় যে পড়ে তাকে আমি জব হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করি সহযোগিতা করার জন্য। তো স্যার আপনাদেরকেও আমরা সেই সহযোগিতা যোগাযোগটা করে কোথায় যাব। করবো স্যার? যোগাযোগ আমাকে হোয়াটসঅ্যাপে যারা, মেসেজ দিয়েন, সমস্যা নেই, কিন্তু সেটা 5 তারিখ 10 তারিখের পর, এর আগে দিয়েন না। আমি একটু কাজে ব্যস্ত, এখন রেসপন্স করতে পারেন, আপনার মন খারাপ জি হবে। জি। হ্যাঁ, পরে বইটা আসলে আপনি তো জানবেনই মার্কেটে, তখন নক দিয়েন। আর যারা একেবারে ফ্রেশার তাদের জন্য বলবো বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন কথা চিন্তা বাদ দিয়ে আপনি একটা কিনে নেন। একাধিক রাইটারের বই রাখেন, সমস্যা কি? আপনি আরেকটা কিনে নেন, আপনার যদি মনে হয় যে না এটা ভালো, রাখতে পারেন। এটা প্র্যাকটিসের জন্য বলতে পারি আমি বেস্ট। আপনি কম্বাইন বই অনেকগুলাই আছে, প্রিলি রিটেন সবকিছু মিলিয়ে ওইখানে যে ধরনের, এটা সম্পূর্ণ এমসিকিউ বেসড। আপনাকে তো দেখাইলাম যে এই ধরনের এমসিকিউ পাবেন এখানে, আর কি পাবেন?
স্যার আমাদের পড়ানোটা কি স্যার সিলেবাস ভিত্তিক হবে আর এই বইটা থেকে ফলো করে করানো হবে নাকি স্যার? আপনাকে পড়াবো সিলেবাস ভিত্তিক, এই টপিকস পড়াবো, আপনি ওই বই থেকে এই টপিকস আপনি পড়ে নেবেন, আপনার প্র্যাকটিস এই যেটুকু আপনার ভিতরে পড়ে ওইটুকু আপনি পড়বেন। আর বই এখন এখানে এরকম না যে ধরেন আপনি 100 জন স্টুডেন্ট ভর্তি হলেও 50 জনের এই বই আছে, মানে সবাইকে আমি বই ধরে ধরে তো পড়াবো না, কারণ আমার তো এখানে সবাই কমন, অন্য রাইটারের বই আছে অন্য পড়বে। এই জন্য আমরা এটুকু পড়াই দিব, আপনি বই থেকে ওইটুকু প্র্যাকটিস করবেন। আর আমি স্পেশাল ভাবে বলবো বইটা, মানে আমি অবশ্যই বইটাকে ফোকাস করব, কারণ আপনি যেন আপনার পড়তে সুবিধা হয়, যাদের কাছে বইটা আছে। তো এইটুকু যেদিন আপনার জি ক্লাস স্যার। হবে আপনি এই টপিকসটুকু কি করবেন, আপনার বই থেকে প্র্যাকটিস করে ফেলবেন। দেখেন এখানে 3 নম্বরে রাস্ট ক্লাস আছে ইনসার্শন, ইন্টারনাল কি শর্টিং যেগুলো আছে, ইনসার্শন, সিলেকশন, মার্জ শর্ট, রেডিক্স শর্ট, এগুলো আপনি কি করবেন, আপনি ওই শর্টিং অ্যালগরিদম রিলেটেড এখানে দেখবেন এই চ্যাপ্টারটা বের করবেন, যে ডাটা স্ট্রাকচারের চ্যাপ্টারটা কোথায় আছে, এখানে আছে, আপনি ওইখানে চলে যাবেন, এত পৃষ্ঠায় আছে, ওই পৃষ্ঠায় গিয়ে আপনি কি করবেন, ওই রিলেটেড টপিকস গুলো আপনি ওই দিন পড়ে ফেলবেন। আর যদি মনে করেন যে না আমরা পড়ানোটা আমাদের ধীর গতিতে হচ্ছে, স্লো হচ্ছে, কিন্তু আপনি আরো দ্রুত পড়তে যাচ্ছেন, আপনি নিজে নিজে পড়ে ফেলেন, তারপরে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার জন্য সুবিধা হবে, তারপর ওয়েবসাইট বেসড প্র্যাকটিসে যাবেন, কারণ সব শেষে দেওয়া হচ্ছে ওয়েবসাইট বেসড প্র্যাকটিস। তো জি এখন স্যার। আপনারা বিভিন্ন জায়গায় পরামর্শ নিচ্ছেন, ঠিক আছে, এক একজন একটা বলছে সব বই কিনেন সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিসের জন্য এটা রাখতে পারেন, কারণ এমসিকিউ বেসড বই বাজারে এটাই 2020 সাল থেকে চলে, আর বাকি যেগুলো আছে সবকিছু কম্বাইন। হুম। তো এটা ব্যাংক প্যাটার্নে যারা পরীক্ষা দিত তারা বেশি বেশি নিত, কারণ ব্যাংকে এমসিকিউটা মাস্ট ভালোভাবে পড়তে হয়, ভালো করতে হয়, না হলে আপনার রিটেন খাতা দেখা হয় না। আর অন্যান্য জায়গায় একটু সহজভাবে পড়লেও হয়। আর বিপিএসসি কিছু কিছু বাংলা বই পড়েও মানে অনেক সময় পিএসসি টা কভার করা যায়। সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অন্য কেউ, কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার বলেন। এখানে স্যার আমাদের এই আইসিটিটা স্যার ছাড়া স্যার যেমন আমাদের বাংলা ম্যাথ যেগুলো আছে স্যার ওগুলো হ্যাঁ, কি প্রিপারেশন আপনি কি স্যার আমাদেরকে হেল্প করবেন? আমি হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি ওইভাবে আপনাকে হেল্প করতে পারবো না। আমি যেটা করব, আপনাকে এই টপিকস গুলা কোথায় থেকে পড়তে হবে, আমাদের যারা এখানে টিচার আছে তারা কিন্তু সবাই জেনারেল পরীক্ষা দিয়েই কিন্তু চাকরি হয়েছে, আমিও কিন্তু জেনারেল পার্ট করেই একটা পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছি। তারপরে যিনি পিএসসি তে গিয়েছেন বা আমাদের এখানে বিসিএস আপনার প্রিলি টিকেছে সবাই মোটামুটি যারা আছে, তো প্রিলি দিয়ে সবাই রিটেন, কেউ দিয়েছে কেউ দেয়নি, কারো রিটেন হয়নি, এরকম হতে পারে। রিটেন একটা ধৈর্যের পড়াশোনা আসলে, আপনি নিজেও জানেন যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন। তো এই জন্য এই রিলেটেড গাইডলাইন আমরা দিতে পারবো। আর যদি দেখি যে অক্টোবরের 10-এর পরে পরীক্ষা হচ্ছে, আমাদের এই কোর্সের যে আয়োজক তাদের সাথে কথা বলে আমরা যদি পারি এই প্রত্যেক সাবজেক্টের এক্সপার্ট যারা বিভিন্ন জায়গায় ক্লাস নেয় তাদেরকে দিয়ে আপনাদেরকে কিছু করানো যায় কিনা, আর সেটাও নির্ভর করবে আপনাদের ব্যাচে কেমন স্টুডেন্ট হয়। এখন এই ব্যাচে যদি একটা ভালো পরিমাণের, ধরেন আমাদের টার্গেট থাকে যেমন 70 এরকম, এরকম যদি হয়ে যায় আমরা এর মাঝে এই ক্লাসগুলো আয়োজন করা যায় কিনা ওদের সাথে কথা বলে সেটা দেখবো। এরা আসলে সবকিছু ম্যানেজ করবে, কিন্তু এটার জন্য আমরা গাইডলাইন দিব আপনাদেরকে, কোথায় থেকে পড়তে হবে, কি পড়তে হবে, এবং কোন বই ফলো করবেন, কিভাবে খুব সহজে এটা কভার করা যায়। আর মোটামুটি এখানে যারা আছে সবাই বিশেষ প্রিলি সিলেক্টেড, সুতরাং তারাও আপনাকে পরামর্শ দিবে এভাবে প্রিলি পড়লে। আর আমি নিজেও পড়বো, আমি কোথায় থেকে পড়বো আপনাকে সেটা আমি বলবো যে আমি এখান থেকে পড়বো। বোঝেন না, আমাদের এখানে সবাই এক্সপার্ট, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে, আপনি তো শুনলেনই, সবার কথাই কিন্তু শুনছেন একে একে। ঠিক আছে, তারপর নেক্সট, কারো কোশ্চেন, সরাসরি কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপর আমি চ্যাটের কোশ্চেন গুলোর আনসার দিব। সরাসরি কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনি কি প্রত্যেকটা মানে সাব টপিক পড়াবেন? বুঝিনি, আবার বলেন। মানে ধরেন একটা চ্যাপ্টার আছে যেমন ডিএলডি, ওইটা যতগুলো মানে ডিএলডি মানে ডিজিটাল লজিক ডিজাইন, ডিজিটাল সিস্টেম, হ্যাঁ বলেন। ওইটা সবগুলো যেগুলো আছে সবগুলোই পড়াবেন, যেগুলো চ্যাপ্টার চ্যাপ্টার বা যেটাই বলেন? না না না, কোনো কিছু বাদ দেওয়া হবে না, কিন্তু আমরা ওইটাই বাদ দিব যেটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা ধরেন কার্নো ম্যাপ, কে ম্যাপ, এটার কি আপনার ধরেন এরকম ডিজাইন তো পরীক্ষা আসবে না, কিন্তু এটার বেসিক আপনাকে আপনাকে বড় বড় কে ম্যাপ করা লাগবে না, আপনি এটা কিভাবে হয় এটা জাস্ট দেখানো হবে। তারপরে ধরেন এখানে আছে আপনার কনভার্সন, এই কনভার্সন সবাই পারবেন। তারপরে সার্কিট এক্সপেরিমেন্ট, এখন ধরেন সার্কিট তো ড্র করতে দিবে না আপনাকে, একটা সার্কিট দিয়ে বলবে এটার আউটপুট কত, এটার মানে। না ভাইয়া, আমি সেটা বলছি না। বলেন। সাপোজ ধরেন মাইক্রো প্রসেসরে হ্যাঁ, এখন মানে যেটাই ধরেন আর কি, ধরেন এখানে যে আপনি ডিএলডি লিখছেন, ধরেন যে প্রত্যেকটা টপিক যেমন যেমন এখানে একটা যে কোনো একটা রাখেন আমার হুম, ধরেন দেখেন
নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সা, বিসিডি, প্রত্যেকটা কি টপিক গুলো পড়াবেন? এটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পড়াবো না কেন? আর যেটা বাদ দেওয়া লাগবে ওটা বলবো পড়াবো না, মানে ওই তো ও আচ্ছা আচ্ছা। আপনারা তো আমাদের সাথে এই জন্যই যুক্ত হবেন। কেন যুক্ত হবেন? যে আসলে কোনটা বাদ দিতে হবে, কোনটা কম পড়তে হবে, কোনটা আসলে আসে না। আমরা তো 15 বছরের কোশ্চেন, 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি। আর পিএসসি তো হঠাৎ করে আকাশ থেকে পড়ে কোনো কোশ্চেন করবে না যে একেবারে আননোন। আমরা তো জানি আসলে কোন কোশ্চেন গুলো আসে, কোনটা পড়তে হবে। আপনাকে আমরা পড়াবো হচ্ছে এই সাবজেক্ট, এই সাবজেক্টের ভিতরে এই সিলেবাসের আলোকে যা পার, এখানে না এরকম জিনিস পড়াবো, এখানে না এরকম আপনার আসতে পারে পরীক্ষায়। আপনি কি ধরছেন যে এখানে বেসিক ফ্লিপ ফ্লপ এটুকুতে আছে, এটাই আসবে? কারণ ফ্লিপ ফ্লপের পাশাপাশি কি আসতে পারে? ল্যাচ আসতে পারে না? ল্যাচের কথা এখানে উল্লেখ নাই। হোয়াট ইজ ল্যাচ, বা ল্যাচ দিয়ে এটা কিছু একটা আসতে পারে। তো ডিজাইন, হাফ এডার, ফুল এডার, এখন এখানে ধরেন আপনার মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার নাই, কিন্তু এটা করতে হবে। এখানে আছে, হয়তো সার্কিটের ভিতরে পড়ে যায়, কম্বিনেশনাল সার্কিট, কিন্তু এখানে নাই এবং আছে, সবই পড়ানো হবে। কোনটা দরকার সেটা পড়াবো। আমাদের একটা নিজস্ব কোর্স আউটলাইন আছে। আমরা যেহেতু 46, আপনাকে কিন্তু আগেই বলছি, আমাদের 46 এর ব্যাচ আছে। 46 এর বিসিএস ব্যাচে কিন্তু আমরা মোটামুটি ধরেন সাকসেস। আমাদের 45-এ কিন্তু রিটেন টিকে অনেকে ভাইবা দিবে, আর 46 পরীক্ষা দিচ্ছে। এখানে দেখেন যে কত স্টুডেন্ট আমাদের। এটাও কিন্তু আমাদের মডেল টেস্ট শুরু হবে 3 তারিখ থেকে। পরীক্ষা এদের বাকি আছে, আমাদের এটা কমপ্লিট করবো। আমাদের এখানে অনেক কিছু বাকি আছে, ওটা কমপ্লিট করতে হবে। তা আমরা কিন্তু এই সিলেবাসে অভ্যস্ত, নতুন না যে হঠাৎ করে এই সিলেবাস থেকে। বিগত সিলেবাসের এটা দেখেন আর কোশ্চেন দেখেন, দেখে দেখেন কোনটা আসে কোনটা আসে না, দুইটা কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। এই আর কি, আমরা এইভাবেই পড়াবো। এরকম না যে ধরেন এমন একটা টপিক শুধু শুধু আপনাকে পড়ানো হচ্ছে কিন্তু এটা আসার মতো না, আবার আসবো এটা আমরা ছেড়ে যাচ্ছি, এখানে নেই। এখানে নেই এরকম জিনিস দেখাবো। যে আমি বললাম এক্সাম্পল, আমার চোখে পড়লো না এখানে ল্যাচ নেই, কিন্তু ফ্লিপ ফ্লপের সাথে ল্যাচের একটা সম্পৃক্ততা আছে। ঠিক আছে, তারপর মানে নেক্সট কোশ্চেন। প্রয়োজনীয় যেগুলো সেগুলো পড়াবেন, তাই তো? প্রয়োজনীয় যেটুকু দরকার এবং যেটুকু না পড়লেই নয়, যেহেতু 2 মাস। এখন যদি ধরেন আপনি এখানে এইভাবে দাগান, যেটা পড়াইছে এটা পড়াইছে, কিন্তু এখানে ডিটিএল, টিটিএল, কিন্তু আই ট্রিপল আই এটা পড়ায়নি, সিমস পড়ায়নি, আর সব পড়াইছে, এইভাবে না। এখন এখানে ধরেন আমি ধরলাম যে এটা আমার দরকার নেই। নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেখেন এখানে অনেকগুলো টপিক, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এত পড়াইতে যাবো কেন? আপনাকে এমসিকিউর জন্য যেটুকু দরকার সেটা, এটা আমরা এখানে দেখেন, এখানে র্যাঙ্ক কোটা ফর্মুলা, তারপরে যে গাউস জর্ডান, এগুলো আপনারা জানেন সবাই। এই ফর্মুলা কিন্তু আপনি বড় বড় ম্যাথ কি অ্যানালাইসিস করবেন না। এই ফর্মুলাটা কি, এই ফর্মুলার স্ট্রাকচার, বেসিক কি, এগুলা, এই ফর্মুলা গুলো আমাদের, আমি যেমন কিছু এক্সাম্পল এবার অ্যাড করতেছি। তার ফিজিক্স এর ক্ষেত্রে কি আপনি এখানে সব করবেন না? আপনার যদি দরকার সেটুকু করবেন। আবার এখানে নেই এরকম জিনিস আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো এটা পড়েন। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? সরাসরি কোশ্চেন থাকলে বলেন, অনেক সময় মেসেজ দেন, আনসার করতে পারি না। আমি কিন্তু সকল মেসেজের আনসার শুরুতে একবার দিয়েছি ওভারঅল, তারপরে আবার ভাইয়া তাহলে তো ফিজিক্সও পড়াবেন, তাই না? বেসিক ফিজিক্স, ওটা তো বেশি কিছু নাই। বেসিক ফিজিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট, বেসিক ইলেকট্রনিক্স, এই 3টা ট্রিপলির একজন স্টুডেন্ট, যেটা বললাম ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, এখন অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছে, উনি ক্লাস নেবেন। বুঝতে পারছেন? ওটা আমি এখানে হাত দিব না, কারণ আমি এটা আমার বেসিক নলেজ আছে, আমি পরীক্ষা দেওয়ার মতো আমি জানি, কিন্তু আমি তো এখানে ডিটেলস পড়াইতে পারবো না। সুতরাং এটা যে যেটা ট্যাক্স, আমাদের একটা নিয়ম হচ্ছে এখানে আপনি 5 জন টিচার, আপনি বলতে পারেন না সবাই কেন, এখানে 5 জন 5টা সাইডে এক্সপার্ট। ওই ম্যাডাম হলো ডাটাবেস, সিকিউরিটি, আর্টিফিশিয়াল এআই, ক্লাউড কম্পিউটিং, এই ধরনের এক্সপার্ট। উনি ক্লাসগুলো নিবে। তারপরে আমাদের সোহাগ ভাই, উনি প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং এক্সপার্ট, এরকম উনি ক্লাস নিবে। রাশিক ভাই, উনি ধরেন অবজেক্ট ওপি তে এক্সপার্ট, তারপরে উনি ডাটা স্ট্রাকচার এক্সপার্ট, উনি ওটা নিবে। মানে এরকম আর কি, বুঝতে পারছেন? তারপরে ধরেন এখন আমি সব ক্লাস নিতে পারলেও নেই না, কারণ আমার সব সাবজেক্টের উপরে ওরকম দক্ষতা নেই। কারণ এটা আপনিও জানেন, আপনি 4 বছর বিএসসি কমপ্লিট করে আসছেন, আপনি সব সাবজেক্ট সমান পারেন না, কোনো কোনো সাবজেক্ট আপনার দুর্বলতা থাকবেই। তা আমিও কিছু কিছু ক্লাস নিব এখানে, 20% ক্লাস নিব। যেমন আমি বিশেষ করে যেগুলো নিব, ধরেন ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল ডিজাইন, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক, তারপরে কম্পিউটার ডাটা কমিউনিকেশন, তারপরে আপনার এই আপনার ক্লাউড কম্পিউটিং, এই টাইপের সাবজেক্ট গুলো আর কি, কম্পিউটার অর্গানাইজেশন, আর্কিটেকচার, এগুলো সবাই মিলে আমরা নিব, আমাদের যারা টিচার্স প্যানেল আছে সবাই নিবে। তারপরে নেক্সট, কারো কোনো কোশ্চেন? স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ভিডিওগুলোর অ্যাক্সেস কি স্যার 49 BCS এর পরেও পাওয়া যাবে? আপনি লাইফ টাইম রেকর্ড থাকবে ওই প্যানেলে, লাইফ টাইম। আপনি যতদিন ওই প্যানেলে যুক্ত থাকবেন, এই সাইটে যতদিন যুক্ত থাকবেন, ততদিন অ্যাক্সেস পাবেন। আপনার এই পোর্টালে গিয়ে আপনি এখানে লাইভ কোর্সেস,
কোর্সেসে গিয়ে তারপরে আপনি কোর্স ভিউয়ে গিয়ে আপনি প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদাই পাবেন এখানে। বুঝতে পারলেন? ওকে স্যার। এই লাইফ টাইম থাকবে। আর পাশাপাশি আপনি এই প্রস্তুতিটা নিলে আপনার হবে কি, ব্যাংকে যেহেতু প্রিলি হয় অন্যান্য প্যাটার্নের কিছু প্রস্তুতিও হয়ে যাবে, 100% হবে না, কিছু হবে আর কি। তো 11টা 20 বেজে গেছে, আমি শেষ করবো। কারো সরাসরি কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি চ্যাটের কিছু কোশ্চেন পরে শেষ করে দিব আজকের মতো। হ্যাঁ স্যার, বলেন। আমার স্যার হচ্ছে আমার স্যার কোশ্চেন ছিল স্যার হচ্ছে স্যার, যদি স্যার অনলাইনে যদি স্যার ভর্তি হই তো স্যার আপনাদের এখানে সপ্তাহে কয়দিন কয়দিন আমাদের হচ্ছে ক্লাস থাকবে ঠিক আছে, সপ্তাহে আপনার কয়দিন? প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমাদের জেনারেল যে ব্যাচগুলো চলে ওগুলো হচ্ছে আমাদের শুক্র শনি সোম বুধ, এই 4 দিন ক্লাস হয় রাত 9:30টায়। কিন্তু এটা যেহেতু স্পেশাল, এভাবে ক্লাস নিলে শেষ করা যাবে না, এখানে একদিন পর পর ক্লাস থাকবে রাত 9:30টায়। আপনি আজকে ক্লাস করলেন কম্পিউটার ফান্ডামেন্টালের যে অংশ, পরের দিন ওইটার উপর পরীক্ষা থাকবে, পরের দিন আবার ক্লাস করবেন, ওইটার উপর আবার পরীক্ষা থাকবে। প্রতিদিন আপনার 60 দিন ধরে নিতে হবে আপনি সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করবেন। যেদিন যে টপিকস পড়বেন ওটার উপরে পরের দিন পরীক্ষা থাকবে, আপনি একটু পড়ে ফেলবেন, দেন পরীক্ষা দিবেন, তারপরের দিন ক্লাস করবেন, আবার পরীক্ষা দিবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। এভাবে প্রতি সপ্তাহেই আপনার 4টা 3টা এরকম ক্লাস থাকবে, 3টা 4টা পরীক্ষা থাকবে। আর রাত 9:30টায় ক্লাস শুরু হবে। কখনো কখনো 10-15 মিনিট আগে ক্লাসে হতে পারে, ক্লাসও আগে পরে হতে পারে, যেহেতু আপনি দেখলেন সবাই জব করে। একজন ডেস্কুতে, আমি আছি ব্যাংকে, আরেকজন আমার ব্যাংকে, আরেকজন ব্যাংকে, আরেকজন আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে। তো ওইখানে থেকে আসলেই অনেক সময় অফিসিয়াল কোনো ব্যস্ততার কারণে হয়তো ওনার ক্লাস আছে 5 মিনিট 10 মিনিট আগে পিছু হতে পারে। এছাড়া মোটামুটি নির্দিষ্ট টাইমে ক্লাস হবে। ক্লাস ডিউরেশন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা হবে। এরপরে আপনার যতক্ষণ লাগে এই টপিকসটা কভার করতে ততক্ষণই ক্লাস হবে। এখন ওই টিচারের উপর নির্ভর করবে, প্লাস হচ্ছে ওই টপিকস এর উপর নির্ভর করবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনার বইয়ে কি স্যার বিগত সালের প্রশ্নগুলার স্যার সলভ দেওয়া আছে? এটা শুরুতেই বলেছিলাম, সলভ বলতে এইভাবে সলভ দেওয়া, শুধু সলভ নেই, সলভের সাথে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এই যে একটা দেখাই, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, এটাই তো দেখাচ্ছিলাম, এই দেখেন কিভাবে দেওয়া আছে। এর বইয়েরই একটা অংশ, কত নাম্বার পেজ, এটা 0 থেকে শুরু তো। আচ্ছা, এটা 1, মানে এটা ওই জি স্যার, বুঝতে পারছি স্যার। আগের আগের বইটা, এই যে ওই দেখাচ্ছি তো, এই যে প্রত্যেকটা ব্যাখ্যা সহ আছে। আপনি যদি এই ব্যাখ্যাও পড়ে ফেলেন, আপনারা শুধু এমসিকিউ পড়ে যদি ব্যাখ্যাও পড়েন, আপনার আর ধরেন কিছু লাগবে না, আপনার মোটামুটি অল সাবজেক্ট প্রস্তুতি হয়ে যাবে। দেন এআই থেকে কোশ্চেন আসছিল, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটার আনসার কি, যে মেক এ মেশিন ইন্টেলিজেন্স, তাই না? তো এটার ব্যাখ্যাটা একটু বললেন, যে এটা রোবট ইত্যাদি ইত্যাদি, তারপরে আপনি এটার উপর একটু প্র্যাকটিস করলেন। তো এই আপনি এমনি চাকরি করেন কোথাও না, আইটিতে নতুন আসছেন যে কোশ্চেনটা করলেন? ভাই শুনতে স্যার আমি পাচ্ছেন? নতুন স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিন্তু পুরাতন হয়ে যদি এটা না জানেন তাহলে ব্যর্থ থাকে। এই জন্যই বলি যে ওই কার কাছে শুনেন। ধরেন আপনি 15 সালে কেউ জবে ঢুকেছে, 17 সালে জবে ঢুকেছে, সে কি পড়ে ঢুকছে, সে তো আপনার 15-16 সালের আগ পর্যন্ত শুধু এমসিকিউ হতো, এবং সেই এমসিকিউ কোশ্চেন গুলো এখানে আছে বইয়ে, দেখবেন সলভ করে। সেগুলো হচ্ছে নর্মাল কোশ্চেনের মতো, বিসিএস এই কোশ্চেনের মতো করলেও হয়ে যেত, শুধু এমসিকিউ। পিএসসি এর নিয়োগও ছিল, বিপিএসসি এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ 15-16 সালে জেনারেল পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হয়ে গেছে। সুতরাং ওই সময় পড়াশোনা করে যারা যুক্ত হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের পরামর্শ হ্যাঁ নিবেন, তাদের গাইডলাইন অবশ্যই দরকার আছে। কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে নিজেও ডিসিশন নিতে হবে। আপনাকে বইয়ে দেখেন, আপনি যদি আগেরই হতেন, এই বই সম্পর্কে জানেন না, এমসিকিউ বই বাজারে একটাই, মোটামুটি যারা প্রিলির প্রস্তুতি নেয় বই মোটামুটি সবাই পড়ে, আমি যতটুকু জানি। প্রিলির জন্য আর বাজারে কোনো আলাদা কোনো বই নেই। আচ্ছা, নেক্সট, কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মনে হয়নি। তারপর আমি আগে দিকে এখানে কিছু কোশ্চেন ছিল, যে এগুলো অলরেডি বলে ফেলছি। ক্লাস টাইমটা বলবেন, রাত 9:30টায় বলেছি। ক্লাস রেকর্ড থাকবে, লাইভ টাইম রেকর্ড থাকবে। ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে কি না? ক্লাস শেষে পিডিএফ গুলো আমাদের এইভাবে দেওয়া হয়, কিন্তু ওইটাই আপনি পড়ে হয়তোবা যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে ওকে, তা না হলে যেভাবে দেওয়া হয়, ধরেন এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ, এখানে আছে, এইখানে কিভাবে দেওয়া হয়, এই দেখেন ভিডিও রেকর্ড এখানে দেওয়া হয়, এখন পোর্টালে দেওয়া হবে। এই যে এই প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে পিডিএফ, ওই ক্লাস রিলেটেড পিডিএফ শেয়ার করা হয়। এই ধরেন মাইক্রোপ্রসেসর লেকচার 2, এটা এখানে শেয়ার করা আছে। এখন ওইটুকু পড়লেও হবে, কিন্তু একটা ধরেন এই অল্প সময়ে এই আপনার যেভাবে অভ্যস্ত আর কি সেভাবে পড়বেন। হ্যাঁ, পিডিএফ দেওয়া হয়। তারপরে একজন কোশ্চেন করেছেন, তারপরে একজন কোশ্চেনটা একটু দেখি। ক্লাস রেকর্ড থাকবে। ভাইয়া হ্যাঁ, বলেন।
আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দাও। ওয়েবসাইট লিংক ওইখানে দেওয়া আছে, আর ওই গ্রুপেও পেয়ে যাবেন। ওই গ্রুপে রায়হানকে বলবো, এই গ্রুপে আপনাদের এটা লিংক দিয়ে দিব। এখানে অনেকে বিরক্ত, হয়তো আমি ইনিশিয়েট করছি যে কোনো মার্কেটিং, কোনো বই, কোনো কিছু দিবা না এখানে, শুধুমাত্র আমাদের এই কোর্স রিলেটেড কারো যদি উপকার হয় সেটা। এখন যদি আপনারা পারমিশন দেন তাহলে ওইখানে ও লিংকটা দিয়ে দিবে ওই গ্রুপে। ওই একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, ওইখানে আপনারা লিংকটা পেয়ে যাবেন। রায়হান কি যুক্ত আছো নাকি? জি স্যার, যুক্ত আছেন। তুমি ওই গ্রুপে এখন লিংকটা দিয়ে দাও, আর ওই চ্যাটে তো দিয়েই দিচ্ছ, সমস্যা নেই। আর তারপরে ক্লাস ডিউরেশন বলছি কতক্ষণ। অনেক গভর্নমেন্ট কলেজে আইসিটি টিচার নাই, পার্ট টাইম অন্য, হ্যাঁ রাইট, নাই এটা আমি একটু আগে বলেছি, দেয় না। এটা কেন দেয় না, এটা আমাদেরকেই আন্দোলন করে, আমাদেরকেই কাজ করে এটা করে নিতে হবে। প্রিলিমিনারি বইটা 2008 কোড পুরো সিলেবাস, হ্যাঁ পুরো সিলেবাস কভার করবে, শুধুমাত্র ফিজিক্সের অল্প কিছু নেই, ওটা আপনার আমাদের ক্লাসে কভার হয়ে যাবে। আর বাকি ফুল সিলেবাস কভার করবে ইনশাল্লাহ, আশা করি। 281 আমি তো বললামই আপনাকে, এখানে আমি নতুন সংযুক্ত করেই নিয়ে আসছি। এই যে ইন্ডেক্সটা দেখালাম না আপনাদেরকে, এখানে এই যে নতুন এগুলো অ্যাড করা হয়েছে 281 এর জন্যই। ইলেকট্রিক্যাল সার্কিট, বেসিক ইলেকট্রনিক্স, নিউমেরিক অ্যানালাইসিস, বাকিগুলো সেম, শুধু ফিজিক্সটা নেই। তারপরের কোশ্চেন হলো, এই বই দিয়ে শুধু এমসিকিউ নাকি টপিক ওয়াইজ থিওরি সাথে আছে? হ্যাঁ, একটা আমি এখানে ডেমো দেখাইছি, এরকম আছে, কিন্তু এটা থিওরির জন্য যথেষ্ট না, একেবারে 100% হবে না। যেমন এখানে অল্প এমসিকিউর জন্য দরকার, সেই থিওরিটুকু এখানে দেওয়া আছে এমসিকিউর জন্য, যেটা ইম্পর্টেন্ট। কিন্তু এখানে ধরেন ওএসআই রেফারেন্স মডেল আছে 7টা, প্রত্যেকটার ব্যাখ্যা, তারপরে এখানে প্রত্যেকটা প্রোটোকলের এক্সপ্লেনেশন, সেগুলা নেই, সেগুলা এখানে দরকার নেই, কারণ এখানে আপনার বেসিক জিনিস দরকার। এই জন্য আমার বইটা মূলত পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, কম্পেক্টেটিভ, প্রিলি এবং রিটেন, দুইটা বই যদি কারো কাছে থাকে তাহলে একসাথে আর কোনো বই মোটামুটি আর লাগে না। হ্যাঁ, এই যে এটা আর এটা, কারণ এটা ফুল রিটেন কভার করা, এটাতে ফুল আই আপনার। আর যারা রিটেন দিবেন, শুধু তো এই আইটি জবই শেষ না, মানে এই বিসিএসসি শেষ না, তাদেরকে আরো পরীক্ষা দিতে হবে ভবিষ্যতে। তারা রিটেন পার্টের জন্য এই বইটা যেমন ফুল রিটেন সিলেবাসটা কভার করে, নিউমেরিক অ্যানালাইসিস বাদে, এটাও ধরেন টপিকস ওয়াইজ একবারে খুব সুন্দর করে এইভাবে সাজানো আছে টপিকস ওয়াইজ। অনেকে এগুলা বললে একটু বিরক্ত হয়তো, আবার অনেকে জিজ্ঞেস করতেছেন, এই জন্য বলছি আর কি, একটু দেখাই আমি। এখানে এটা এই প্রিভিউটা বড় হচ্ছে না, এখানে দেখেন টপিকস ওয়াইজ দেওয়া আছে, যে ডাটা কমিউনিকেশন, ডিজিটাল সিস্টেম, লাইন কোডিং, এখানে একেবারে টোটাল টপিকস ওয়াইজ। যারা একেবারে লাইভ লং টাইম প্রস্তুতির চিন্তা ভাবনা আছে, তারা এই দুইটা বই সংগ্রহ করলে আর কিছু লাগবে না। এই যে একটা বইয়েরই অংশ এটা দেখেন, এখানে যে সার্কিট অ্যানালাইসিস থেকে বিগত সালের কোশ্চেন কি কি আসছে, তারপর সার্কিট অ্যানালাইসিস এর কি কি ইম্পর্টেন্ট, তারপরে আইসিটি অফ ব্যাংকিং সেক্টর কি কি আসছে, এই ব্যাংকিং সেক্টরে কি কি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস এর কোশ্চেন সলিউশন, এভাবে সাজানো আছে। আমি বই নিয়ে কখনো ওইভাবে ফেসবুকেও লাইভে আসি না, কখনো মার্কেটিং ওইভাবেই করি না, কারণ যার প্রয়োজন সে খুঁজে দেখে নিবে। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে প্ল্যান করার, আরো কিছু গোছাচ্ছি, একসাথে আসবো তখন। তো যাদের প্রয়োজন, যারা বই পড়ে, তারা মন্তব্য করে যে মোটামুটি চলে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। তারপরে আরেকজন কোশ্চেন করছেন, হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ, বলেন বলেন। 281 কোডের ওটাতে কি 80% কভার করবেন, বাকি 20%? 80% কি, ও না, এই কোথায় যে আপনার, না আজকে এটা আমরা আজকে ডিসিশন নিয়েছি যে এই কোর্স সাবজেক্ট আমরা এগুলো আগে ডিক্লেয়ার দেইনি। আগের কোর্স আউটলাইন দেখবেন যে এটা ছিল না, বেসিক ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রনিক সার্কিট, আর হচ্ছে ফিজিক্স, এটা যেহেতু এখন অ্যাড হয়েছে, এখন মনে হচ্ছে 95% কভার হয়ে যাবে। 100% তো বলতে কিছু নেই, 95 থেকে 98% কমপ্লিট করে দিব আমরা আর কি। এখন এই ক্লাসগুলো হবে, এর আগে আমরা বিভিন্ন প্রচারে লিখেছি 85%, 80% আমরা কারেকশন করে দিব। এখন এটা কারেকশন করে দিও। হ্যাঁ, এখানে দুইটার ক্ষেত্রে লিখে দিও যে 100% লেখা নাই, মানে 95+, মানে প্রিপারেশন কমপ্লিট হবে, এইভাবে লিখে দিও। 100% বলতে কোনো কথা নেই, হ্যাঁ 100% হবে না। তারপরে একজন কোশ্চেন করছেন, বেসিক ফিজিক্স, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট ক্লাসগুলা কে নিবেন? একজন ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যে এখন বর্তমানে গভর্নমেন্ট জবে আছে, ব্যাংকে আছে, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে, সে নিবেন। ওনার ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, উনি এআইইউবি থেকে পড়াশোনা করেছে, উনি ক্লাস নেবেন আর কি। বেসিক ফিজিক্স, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট, কিন্তু 1 দিন 2 দিনের ক্লাসে কি আর আপনার ওইভাবে পড়ানো, যতটুকু দরকার আর কি বেসিক পড়াবে আর কি। স্যার বইটা কি বাংলাদেশের সকলে? হ্যাঁ, এটা তো আপনার ব্যর্থতা, আপনি জানেন না। সকল লাইব্রেরিতেই পাবেন, কিন্তু যারা আইডির জব বইয়ের বিক্রি করে তাদের কাছে পাবেন আর কি। যেমন নীলক্ষেত, ঢাকা নীলক্ষেত, বাংলা বাজার, মিরপুর, মোহাম্মদপুর অ্যাভেলেবল। তারপরে রাজশাহীতে পাবেন বইগর, প্রাইম বুকস,
তারপরে আপনার আহ সবুজ সবুজ বুক লাইব্রেরি, তারপর বরিশালে পাবেন আশরাফিয়া লাইব্রেরি, চট্টগ্রামে পাবেন নিউ বুকল্যান্ড, কুমিল্লায় পাবেন হচ্ছে শিক্ষা বিতান, নিউ শিক্ষা বিতান, ময়মনসিংহ পাবেন হচ্ছে আকন্দ লাইব্রেরি, সিটি লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, তারপরে সিলেট বইমেলা, তারপরে মালঞ্চ লাইব্রেরি, তারপরে আরো যদি কোনো জানার থাকে বলতে পারেন, সেগুলোতে পাবেন খুলনায় বুক স্টোর, তারপর বাংলা বাজার, কি আছে ওটা অনেকগুলো আছে, সব জায়গায় পাবেন। এগুলো হচ্ছে আমাদের অথরাইজ, মানে ওরা আমাদের সাথে কমিউনিকেশন করে সরাসরি আর কি বইয়ের জন্য। ডুয়েট গেটে পাবেন ডুয়েট বই বিতানে। তারপরে আপনার আর কোথাও মিসিং হলো কি, বিভাগীয় সবগুলাই বলছি। আচ্ছা, সিএসসি ব্যাকগ্রাউন্ড এর জন্য কোড কোনটা? 971। সিএসসি এর জন্য হচ্ছে 971, একজন কোশ্চেন করেছেন। এগুলার প্রিপারেশন কিভাবে নিব? ম্যাথ, ইংলিশ, বাংলা, জিকে, হ্যাঁ এটাও বলছি কিভাবে নিবেন। জেনারেল বাদে শুধু সাবজেক্টিভ, হ্যাঁ আমাদের মূলত সাবজেক্টিভ কোর্স, এটাতে আপনাকে ওইভাবে পড়ানো হবে। আর বাকি জেনারেলের হয়তো পরামর্শ দিব, গাইডলাইন দিব, আর যদি সময় থাকে সেক্ষেত্রে 2-1টা পরীক্ষা নিব। এই আর কি। ক্লাস কবে থেকে শুরু? ক্লাস 4, 5, 6 তারিখের মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। আর বইটা কবে বের হবে? বইটা 5 থেকে 10 তারিখের মধ্যে মার্কেটে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কাজ করতেছি, এখনো রানিং আছে। তারপরে সিএসসি এর কোড কোনটা? 971, এটা বলেছি। সিএসসি এর জন্য আলাদা ব্যাচ খোলা যায় অনলি সিএসসি জেনারেল পার্টের জন্য? হ্যাঁ, এটা আমাদের আলাদা ব্যাচ আছে, ওটা স্পেশাল ব্যাচ। একটা রানিং, একটা শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে, ওটা হবে। ওটার জন্য যারা ভর্তি হবেন সেটা আলাদা যোগাযোগ করতে পারেন। ওটা অনলি ফর সিএসসি না, অল আইটি জব প্রিপারেশন আর কি। ওটা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ম্যাক্সিমাম আইটি জব প্রিপারেশন। শিফট মর্নিং ইভিনিং টাইম শিডিউল। আচ্ছা, এখানে মর্নিং ইভিনিং দেওয়া আছে, আমাদের ফিজিক্যালি সেটআপের ভবিষ্যতে প্ল্যান আছে, এই জন্য এখন শুধুমাত্র ইভিনিং, যেহেতু রাতে ক্লাস হবে, সবাই ইভিনিং সিলেক্ট করে জয়েন নাও ক্লিক করবেন। স্যার আসসালামু আলাইকুম, আইসিটি প্রশ্ন ইংরেজিতে হবে নাকি বাংলা? এই কোশ্চেনের আনসার অনেকবার দিয়েছি, আবারও বলতেছি, এটা নিয়ে আপনি মাথা ব্যথা নেই। যে প্যাটার্নে আসুক সেটাই আপনি দিতে অভ্যস্ত হবেন এবং দিবেন, এটাই মাথায় নিয়ে কাজ করেন। বই কি দিনাজপুর লাইব্রেরি? দিনাজপুরের লাইব্রেরিতে আছে গ্রিন লাইব্রেরি, আর কোনটা যেন আমার এই মুহূর্তে মনে নেই। তো আমার সাথে যোগাযোগ করলে আমি দিনাজপুরের লাইব্রেরি নাম্বার দিতে পারবো। ভাইয়া কি স্কিপ দিয়ে দিয়ে পড়াবেন নাকি সব পড়াবেন? হ্যাঁ, সবই পড়াবো যেটুকু দরকার। স্যার কোর্স ফি কত? কোর্স ফি 2000 টাকা। কোর্স পেইড কত? 2000 টাকা। কোর্স এনরোলমেন্ট প্রসেস, ওই যে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে যেতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে, মেসেঞ্জারে নক দিয়ে আমাকে নক দিলেও, গ্রুপে মেসেজ দিলেও হবে, পেয়ে যাবেন। অন্য সাবজেক্ট গুলা প্রিপারেশন কেমন নিব? হ্যাঁ সেটা বলবো পরে। সাউন্ড ছোট ছোট, অনেক কোশ্চেন, হ্যাঁ অনেকগুলো বলে ফেলছি। বিসিএস 2020 এর মতো এমপিও কলেজের লেকচারার ডিপার্টমেন্ট পড়তে অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, এখন পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো হবে। স্যার পিএসসি এপির জন্য কিভাবে পড়তে হবে? হ্যাঁ, এপির জন্য আমাদের ব্যাচে আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বেন। এছাড়া আরো গাইডলাইন দিব, আমি আরো সেশন দিব, সেদিন বলবো না। আজকে এখানে বিসিএস অনেকেই চলে গেছে, আমরা শেষ করে দিব। স্যার আমার কোশ্চেন আছে। আপনার কোশ্চেন আছে বলেন। এই কোর্সে বিসিএস এর বিষয়ে প্রস্তুতি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। বিশেষ বিসিএস এর বিষয়ের জন্য এই কোর্স। আমার একটা প্রশ্ন ছিল, আশা করি উত্তর দিবেন প্লিজ। আমাদের পরীক্ষার কোড 3টা, এত এত এত, এই কোডের মেধা তালিকা? হ্যাঁ, মেধা তালিকা একটাই হবে। সো ট্রু রাশিক ভাই, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ব্যাচ 6। আচ্ছা, যাই হোক, অনেক কোশ্চেন, আরো অনেক কোশ্চেন আছে, আমি এই মুহূর্তে আনসার দিচ্ছি না। যারা এখন এই মুহূর্তে আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা এখানে যদি কেউ শুধুমাত্র পরীক্ষা দিতে চান আমাদের ওই প্যাটার্ন থেকে, তারা এই ফিটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা কোর্স এনরোলমেন্ট হতে চান তারা এটা দিবেন। এটা হচ্ছে বিশেষ ছাড় এই সেমিনার উপলক্ষে। এরপরে এটা কোর্স ফি বেড়ে যাবে, আমরা যখন নিব না তখন কোর্স ফি বাড়ায় রেখে দিব 3350, কারণ আমরা যখন আমাদের লিমিট ক্রস হয়ে যাবে। আর এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, যেহেতু সবাই ব্যস্ত থাকে। আপনার সবাই নাম্বারটা টুকু রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আমি কিন্তু সময় পেলে আপনাকে রেসপন্স করব। হ্যাঁ, সময় পেলে। তো এখানে আমাকে নক দিতে পারেন। এছাড়া ওই আরো নাম্বার আছে, যেহেতু কোর্স রিলেটেড ইনফরমেশন, আমি আপাতত আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। নাম্বারটা সবাই রেখে দেন। বাকিরা এখানে যা ইনফরমেশন, যত আলোচনা হয়েছে সবকিছু শুনছেন। বাকি সেশনে আমি শুধুমাত্র সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কোন সাবজেক্ট কতটুকু পড়বেন, কোনটা ইম্পর্টেন্ট। আজকে স্ক্যাটার্ড ভাবে সবার কোশ্চেনের আনসার দিয়েছি, যে যত ধরনের কোশ্চেন করেছেন সাবজেক্টিভ বা আদার্স, সবার কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, আর কথা বলবো না। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমি এগুলা অ্যাডভার্টাইজ নিয়ে অ্যাপ্লাই মোটামুটি সবাই করে ফেলছেন, তো করে ফেলবেন। ওইখানে বোথ ক্যাডার যেটা মাঝখানে ওটা সিলেক্ট করে, এটা জানেন সবাই, এগুলো নিয়ে বলছি না। আর বিজ্ঞাপন নিয়ে কথা বলছি, আরো বলবো। এটা গেল মডেল টেস্ট নিয়ে কথা বলছি, এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করবেন, প্রিলিমিনারির বিসিএস এর এমসিকিউ, পিডিএফ, এটা হলো ইন্ডেক্স। এই আর কিছু কি আমি রাখছিলাম সাথে? না, আউটলাইন আর কিছু এখানে কি ছিল? হ্যাঁ, এখানে সিলেবাস। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি আর কথা বলবো না। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলে শেষ করবো। আমাদের ব্যাচের ক্লাস ইনশাল্লাহ 5-6 তারিখে শুরু হবে। রায়হান, তাই তো নাকি? 5-6 তারিখ তো না?
আচ্ছা, রায়হান আছে কিন্তু হয়তোবা বাহিরে আছে। স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ 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 স্যার, স্যার হচ্ছে আমি হচ্ছে ওই কম্পিউটার আইটি স্যার হচ্ছে 3টা বই আমি কিনেছি, মানে হচ্ছে এমসিকিউ থিওরি, আরেকটা হচ্ছে কম্বাইন্ড বইটা। ঠিক আছে, তো আপনার স্যার আমার আপনার কোনো বই কেনা লাগবে না, আপনি আমার সাথে যোগাযোগ করেন, বাকি যা আছে পিডিএফ পাবেন, হ্যাঁ আপডেট যা হবে। হুম। ও আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, যারা 2টা 3টা কিনে ফেলছেন আবার কেন কিনবেন? যাদের একেবারে নেই তারা কিনতে বলবো তাদেরকে। আর যদি রিটার্ন থাকে প্রিলিটা নিয়ে নিয়েন, সবার সুবিধার্থে প্র্যাকটিসের জন্য। আমি এটা বলতেছি না কিনতেই হবে, আপনার যদি মনে হয় যে না এইভাবে একসাথে কম্বাইন্ড প্র্যাকটিসটা আমার জন্য সুবিধা হবে। আর অনেকেই জিজ্ঞেস করে কোনটা ভালো কোনটা খারাপ, এটা আসলে ভালো খারাপ বলতে কিছু আছে? একজনের প্রেজেন্টেশন এক এক রকম, এখন ভালো খারাপ বলতে কিছু নেই। যেহেতু বই এগুলা নিজের তৈরি করা কিছু না, নিজের মানে এগুলা সবকিছুই বিভিন্ন জায়গায় থেকে কপি করে, বিভিন্ন জায়গায় থেকে করে নিজের মতো করে গুছানো, কিছু কিছু টেকনিক্যাল ট্রিক্স গুলা নিজের মতো করে দেওয়া। যেমন নেটওয়ার্কিং সাবজেক্ট বা এখানে আমাদের প্রোগ্রামিং কিছু কিছু ছোট ছোট ট্রিক্স পাবেন আমার বইয়ে, যেগুলো আমি যখন সিসিএনএ করি নেটওয়ার্কিং বইয়ের থেকে, তখন আমি এটার উপরে নিজে ভাবে একটা মানে কম্পোজ করে একটা নিজস্ব তৈরি করেছিলাম, তখন ওইটা বইয়ে অ্যাড করে দিয়েছি। এই আর কি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা না 2 ঘন্টাই কথা বলা হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ যদি ব্যাচে ভর্তি হন তাহলে তো সরাসরি কথা হবে। আর যারা ভর্তি হননি, যদি হতে চান যোগাযোগ করবেন। আর আগামী সেশনটা 3 তারিখের পর নিব, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেটার কি পাবেন, আপডেট পাবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকের মাধ্যমে যুক্ত হবেন। নেক্সট ক্লাসে আমরা শুধু আলোচনা করব শুধুমাত্র কোর্স আউটলাইন এবং সিলেবাস নিয়ে, অন্য কোনো আলোচনা হবে না। আজকে সব আলোচনা শেষ। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। হুম। আল্লাহ হাফিজ।